শিক্ষার্থীরা, আমি ডাক্তার রাহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসে আমরা জানি তিনটা হরমোন ইনভলভ আছে। আমরা এই তিনটা হরমোন নিয়েই কথা বলবো। এক হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে ক্যালসিটোনিন, ভিটামিন দ্যাট ইজ ক্যালসিট্রায়োল। ক্যালসিট্রায়োল, তাহলে তিনটা হরমোন নিয়ে আমরা আজকে মোটামুটি আলোচনা করব, যতক্ষণ আমাদের যে আমাদেরকে সময় পুরোপুরি কভার করা যায়। প্রথমেই আসি হচ্ছে সেটা হচ্ছে আমাদের বডির ক্যালসিয়াম এবং ফসফেট। আমরা জানি ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। বডির যে ক্যালসিয়াম আছে তার মাত্র 0.1% হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে থাকে। অনলি 0.1% থাকে এক্সট্রাসেলুলার পার্সেন্ট, 1% থাকে হচ্ছে সেলের ভিতরে। আর রেস্ট যে বিশাল পরিমাণ, সেই রেস্ট বিশাল অংশটা হচ্ছে থাকে হচ্ছে আমাদের বোনসের মধ্যে রিজার্ভ অবস্থায়। অর্থাৎ বনি যে আমার যে বনি স্ট্রাকচার, বনির যে স্ট্রেংথ আসে এই যে ক্যালসিয়াম থেকে, সেটাই হচ্ছে বডির মোস্ট অফ দ্য ক্যালসিয়াম হচ্ছে পার্ট থাকে। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে ক্যালসিয়ামের অনলি 0.1% থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, 1% থাকে হচ্ছে সেলের মধ্যে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম হিসাবে, আর বাকি রেস্ট যা আছে সব কিছু সেই পরিমাণ ক্যালসিয়াম থাকে হচ্ছে বোনসের মধ্যে। ফসফেটের মধ্যে যদি আমরা একটু চিন্তা করি তাহলে 80% ফসফেট হচ্ছে বোনসে জমা থাকে, 85% বোনসে জমা থাকে। 14 থেকে 15% অফ দ্য বোনস ফসফেট থাকে সেলের ভিতরে, আর অনলি 1% হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে থাকে। তাহলে আমরা যেটা বললাম কোনটায় কতটুকু, যে 0.1%। তাহলে ক্যালসিয়াম আর ফসফেট যদি চিন্তা করি আমরা, ক্যালসিয়াম আর হচ্ছে ফসফেট, ঠিক আছে, ক্যালসিয়ামের 0.1% থাকে ইসিএফে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, আর এটার হচ্ছে এক্সট্রাসেলুলার 1%। এটার হচ্ছে ক্যালসিয়ামের হচ্ছে 1% থাকে হচ্ছে সেলে ইন্ট্রাসেলুলার, আর এর থাকে 14 to 15% ইন্ট্রাসেলুলার। ক্যালসিয়ামের রেস্ট তাহলে কত পার্সেন্ট থাকে, 98.9%। এটা থাকতেছে বোনসের মধ্যে, তাহলে ক্যালসিয়ামের 0.1% এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে, 1% ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম হিসাবে, এবং রেস্ট অর্থাৎ 98.9% যেটা সেটা থাকবে বোনসের মধ্যে। আর হচ্ছে ফসফেটের 1% থাকবে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, 14 থেকে 15% থাকবে হচ্ছে ইন্ট্রাসেলুলারে সেলের ভিতরে ইন্ট্রাসেলুলার ফসফেট হিসেবে, আর 85% থাকবে হচ্ছে 85% থাকে হচ্ছে বোনসের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি একটা ক্যালসিয়াম এবং ফসফেটের যে হিসাব সেটা। এখন কথা হচ্ছে যে এই যে ক্যালসিয়াম যে আমাদের বোনস ছাড়া আমাদের যে প্লাজমায় যে ক্যালসিয়াম আছে, ঠিক আছে, এগুলো কি হিসাবে থাকে, এই মধ্যে যদি আমরা একটা সার্কেল চিন্তা করি, 100% ক্যালসিয়াম যদি চিন্তা করি, তার মধ্যে 41%, ঠিক আছে, প্লাজমা প্রোটিনের সাথে 41%, আর অর্থাৎ যদি এটা 15% হয়, ঠিক আছে, 15 হয়, তাহলে আমরা যেটা ভাগ করে নিই 25% পরে হয়, তাহলে 25 এখানে 41% হলে এইটুক মোটামুটি। তাহলে এই 41% যে ক্যালসিয়াম 41% যে ক্যালসিয়াম আছে সেটা হচ্ছে প্রোটিন বাউন্ড। 41% ক্যালসিয়াম হচ্ছে প্রোটিন বাউন্ড থাকে, অর্থাৎ প্রোটিনের সাথে বাইন্ড অবস্থায় থাকে, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, প্রোটিনের সাথে বাইন্ডিং অবস্থায় থাকতেছে, অর্থাৎ চাইলেই আমি এদেরকে পাচ্ছি না, সো প্রোটিন বাউন্ড থাকে।
41%। 41% হচ্ছে প্রোটিন বাউন্ড, অর্থাৎ চাইলেই আমি এটা পাচ্ছি না। তারপরে হচ্ছে 50%, আর 41-এর পর 9% যেটা, এই 9% যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম, আয়োনাইজড ক্যালসিয়াম হিসাবে, ক্যালসিয়াম কমপ্লেক্স হিসাবে থাকতেছে 9% ক্যালসিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্স হিসাবে থাকতেছে, আয়ন্স হিসাবে থাকতেছে। আর যে 50% যে বাকি রেস্ট 50% ক্যালসিয়ামের যে 50% আছে, সেই 50% ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যানায়ন হিসাবে, অর্থাৎ ক্যালসিয়াম সাইট্রেট হিসাবে, ঠিক আছে, থাকবে। আর বাকি রেস্ট যে 50%, ঠিক আছে, হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট, ফসফেট এগুলো হিসাবে থাকবে। আর 50% যে বাকি যেটা, সেটা হচ্ছে আয়োনাইজড ফর্মে থাকবে, আয়োনাইজড ফর্মে, অর্থাৎ এই আয়নটাকে আয়োনাইজড হিসাবে থাকবে। এই ক্যালসিয়ামকে আমরা কাজের জন্য পাবো। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে হচ্ছে প্লাজমা, যে বললাম যে খুব সামান্য পরিমাণ হচ্ছে ক্যালসিয়াম থাকতেছে, এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের মধ্যে হচ্ছে 41% ক্যালসিয়াম হচ্ছে প্রোটিন দিয়ে বাউন্ড অবস্থায় থাকে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। আমরা চাইলে এটাকে পাবো না, ঠিক আছে, এটা নন ডিফিউজেবল, ঠিক আছে, ক্যাপিলারি মেমব্রেন দিয়ে এটা ডিফিউজ হয়ে যাবে না, যেহেতু এটা প্রোটিনের সাথে বাইন্ড অবস্থায় থাকে। তাহলে এটা হচ্ছে নন ডিফিউজিবল ক্যালসিয়াম, যেটা প্রোটিন ক্যাপিলারি মেমব্রেন দিয়ে ডিফিউজ করে যাবে না, অর্থাৎ অ্যাক্টিভ হবে না, এটা বাইন্ডিং অবস্থায় ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। বাকি যে 9% আছে, এই 9% সাইট্রেট, ফসফেট ইত্যাদির সাথে বাইন্ডিং হয়ে অ্যানায়ন হিসেবে থেকে যাচ্ছে, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, ঠিক আছে। আর বাকি যে রেস্ট 50%, এই 50% হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম হিসাবে পাবে, এবং এটাকে আমরা হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম হিসাবে বিভিন্ন সময় আমাদের যে ক্যালসিয়ামের প্রয়োজন, সেই ক্যালসিয়ামে এই ক্যালসিয়াম হচ্ছে কাজে লাগে। এখন কথা হচ্ছে আমাদের জীবনে ক্যালসিয়ামের প্রয়োজন কেন, কি কাজে লাগবে ক্যালসিয়াম আমাদের? কি কাজে লাগবে ক্যালসিয়াম? ক্যালসিয়াম হচ্ছে, প্রথম কথা, ইজ এসেনশিয়াল ফর দ্য বোন অ্যান্ড টিথ। আমাদের বোনসে আমরা দেখলাম 98.9% ক্যালসিয়াম থাকতেছে হচ্ছে বোনসের মধ্যে। সো এসেনশিয়াল ফর দ্য ফরমেশন অফ বোন অ্যান্ড টিথ, ঠিক আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে এসেনশিয়াল ফর বোন অ্যান্ড টিথ, ঠিক আছে, বোন অ্যান্ড টিথের জন্য প্রয়োজন। সেকেন্ডটা কি জন্য প্রয়োজন? এসেনশিয়াল ফর, আমরা সবাই জানি, ব্লাড কোয়াগুলেশন। উইদাউট ক্যালসিয়াম ব্লাড কোয়াগুলেশন ক্যানট বি টেক প্লেস। তাহলে ক্যালসিয়াম ব্লাড কোয়াগুলেশনের জন্য। 2 নাম্বার জন্য কিসের জন্য? এসেনশিয়াল ফর ব্লাড কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশনের জন্য লাগবে। সেকেন্ড ইম্পর্টেন্ট। তারপরে কি, আবার আমরা সবাই জানি মাসেল কন্ট্রাকশন। উইদাউট ক্যালসিয়াম মাসেল কন্ট্রাকশন হতে পারবে না। সো মাসেল কন্ট্রাকশনের জন্য আমার ক্যালসিয়ামের প্রয়োজন আছে। 4 নাম্বার কি কাজে লাগবে? নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি মেনটেন করার জন্য। মেনটেন দ্য নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি। নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি অর্থাৎ হচ্ছে আমাদের যে নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি আছে, সেই এক্সাইটেবিলিটি হচ্ছে মেনটেন করে হচ্ছে ক্যালসিয়াম। এরপরে কি করবে? আমরা সবাই জানি নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার জন্য, নিউরোট্রান্সমিটার রিলিজ হতে হলে ক্যালসিয়াম যেতে হয়। ক্যালসিয়াম গিয়ে ভেসিকেলের সাথে বাইন্ড করে তারপর ওটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এক্সোসাইটোসিসের মাধ্যমে নিউরোট্রান্সমিটার রিলিজ করে। সো কি করব? রিলিজ অফ নিউরোট্রান্সমিটার, ঠিক আছে, রিলিজ অফ নিউরোট্রান্সমিটার রিলিজের জন্য। তারপরে কি আছে, আমরা হচ্ছে দেখেছি হরমোনের, আমাদের যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখেছিলাম যে ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স হিসাবে সে সেকেন্ড মেসেঞ্জার হিসাবে আয়োনাইজড ক্যালসিয়াম হচ্ছে কাজ করে হচ্ছে ইন্টারসেলুলার ফাংশনগুলো করে। সো এটা অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ড মেসেঞ্জার। তাহলে 6 নাম্বার হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। তারপরে কি করবে? মেনটেইনস মেমব্রেন পারমাবিলিটি। মেমব্রেনের যে পারমাবিলিটি, কিছু কিছু জায়গায় ক্যালসিয়াম তো ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমরা আজকেও দেখব যে মেনটেইন দা হচ্ছে
মেমব্রেন পারমাবিলিটি। তারপরে কি কাজ করবে? সেভারাল এনজাইমসকে অ্যাক্টিভেশন করার জন্য, যেমন এটিপেজ, লাইপেজ, এইসব হরমোন, এইসব এনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য আমার ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ডিয়াক যে রিদমিসিটি, কার্ডিয়াক কন্ট্রাকশন, কার্ডিয়াক রিদমিসিটি, সেই রিদমিসিটি মেনটেন করতে হলেও আমার ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তাহলে আমরা যেটা বলছিলাম কি কি কাজে, এখানে 6টা, তাহলে মোট হচ্ছে আমরা কতগুলো বললাম? একটা হচ্ছে এসেনশিয়াল ফর বোন অ্যান্ড টিথ, is essential for blood coagulation, for muscle contraction, for maintenance of neuromuscular excitability, release of neurotransmitter. It acts as a second messenger system. It activation of several enzymes like ATPase and lipase. তারপরে হচ্ছে maintain the membrane permeability, এবং last of all is the it maintains the cardiac rhythmicity. তাহলে এটা হচ্ছে আমাদের আয়োনাইজড ক্যালসিয়াম যে আছে, যে ক্যালসিয়াম আমরা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে আয়োনাইজড ক্যালসিয়াম হিসেবে পাবো, সেই ক্যালসিয়ামে হচ্ছে আমরা সেই ক্যালসিয়াম আয়োনাইজড ক্যালসিয়াম হিসেবে কে আমাদের এগুলো কাজে লাগে। নর্মাল লেভেল কি? একটা ক্যালসিয়ামের নর্মাল লেভেল হচ্ছে, এটা পরীক্ষায় তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমাদের বারবার করে জিজ্ঞেস করা হয় যে আয়োনাইজড ক্যালসিয়ামের কাজ কি, আয়োনাইজড ক্যালসিয়ামের কাজটা কি? আর নর্মাল ক্যালসিয়াম লেভেল কত? নর্মাল ক্যালসিয়াম লেভেল হচ্ছে 8.5 to 10.5 মিলিগ্রাম পার ডেসিলিটার অর 2.2 to 2.6 মিলিমোল পার লিটার। কি বললাম আমরা? 8.5 to 10.5, ঠিক আছে? 8.5 to 10.5 মিলিগ্রাম, 8.5 to 10.5 মিলিগ্রাম পার ডেসিলিটার, 8.5 to 10.5 মিলিগ্রাম পার ডেসিলিটার, অথবা 2.2 to 2.6 মিলিমোল পার লিটার। এটা হচ্ছে নর্মাল ক্যালসিয়াম লেভেল। এই নর্মাল ক্যালসিয়াম লেভেল কিন্তু পরীক্ষায় খুব জরুরি জানতে হবে, কারণ হচ্ছে এটা জিজ্ঞেস করবে। সো আমরা বললাম ক্যালসিয়াম হোমোস্টেসিসের জন্য আমাদের 3টা হরমোনের প্রয়োজন হয়। একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, একটা হচ্ছে ক্যালসিটোনিন, আর হচ্ছে ক্যালসিটোনিন, এবং আরেকটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, দ্যাট ইজ ক্যালসিট্রায়োল। তাহলে প্যারাথাইরয়েড হরমোন নিয়ে আমরা শুরু করি। প্যারাথাইরয়েড হরমোন কি? আমরা সবাই জানি যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, সেই থাইরয়েড গ্ল্যান্ডের 4টা যে কোণা আছে, সেই 4 কোণা পিছনের দিকে ব্যাক সাইডে ছোট ছোট 4টা গ্ল্যান্ড থাকে। অ্যানাটমিক্যালি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে চিপ সেল আছে, সেই চিপ সেল থেকে সিক্রেট হয় প্যারাথাইরয়েড হরমোন, যেটা একটা প্রোটিন হরমোন। আমরা সবাই বলছিলাম সেন্ট্রালি হরমোনগুলো হচ্ছে প্রোটিন হরমোন। সো এটা হচ্ছে প্রোটিন হরমোন, যেটা 84 অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, এবং এর মলিকুলার ওয়েট হচ্ছে 9500। এর হাফ লাইফ হচ্ছে অনলি 10 মিনিটস, অনেক অল্প সময়, 10 মিনিটস ধরে হচ্ছে কাজ করবে। প্লাজমা লেভেল হচ্ছে 1.5 to 5.5 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। কি বললাম? চিপ সেল থেকে সিক্রেট হবে। এটা হচ্ছে প্রোটিন হরমোন, 84 অ্যামাইনো অ্যাসিড আছে, মলিকুলার ওয়েট 9500, এর হাফ লাইফ 10 মিনিটস। এর প্লাজমা লেভেল অফ দ্য প্যারাথাইরয়েড হরমোন ইজ 1.5 to 5.5 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। এই যে প্যারাথাইরয়েড হরমোন, এটা যখন মেটাবলাইজ হয় অ্যাকশনের পরে, আলটিমেটলি আমরা জানি মেটাবলাইজ হবে, এর মোস্ট অফ দ্য পার্ট মেটাবলাইজ হবে লিভারের মধ্যে। 60 to 70% হচ্ছে মেটাবলাইজ হবে লিভারে, আর অনলি 20 to 30% হচ্ছে কিডনিতে হবে, অর্থাৎ হচ্ছে ইউরিন দিয়ে এক্সক্রিশন হবে। প্যারাথাইরয়েড হরমোন কিভাবে কাজ করে? দ্য মেইন উদ্দেশ্য হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের হচ্ছে ব্লাড ক্যালসিয়াম বাড়ানো। এই ক্যালসিয়াম সে বাড়াতে পারে কিভাবে? ক্যালসিয়াম বাড়ানোর জন্য তার 3টা জায়গা আছে, 3ভাবে সে ক্যালসিয়ামকে বাড়াবে, 3টা রুটে। একটা হচ্ছে আমরা জানি সবচেয়ে বড় সোর্স হচ্ছে বোনস, সে বোনস থেকে ক্যালসিয়ামকে টেনে নিয়ে আসতে পারে, যেটাকে আমরা বলি রিজর্পশন। 3টা শব্দ আছে তোমরা জানো, অ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন এবং রিজর্পশন। ইন্টেস্টাইনে যেটা হয় সেটাকে আমরা বলি অ্যাবজর্পশন। কিডনিতে যেটা হয় সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন, আর বোনসে যেটা হয় সেটা হচ্ছে রিজর্পশন। এই 3টা শব্দ তোমাদের একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা জানি ক্যালসিয়ামের কোথা থেকে সে পেতে পারে। ব্লাড ক্যালসিয়াম বাড়াতে হলে তাকে কি করতে হবে? তাহলে সে জানে সবচেয়ে বেশি সোর্স হচ্ছে
ক্যালসিয়াম হচ্ছে বোনসের ভিতর, তাহলে বোনস থেকে ক্যালসিয়ামটাকে যদি টেনে বের করতে পারি তাহলে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়বে। আরেকটা জিনিস কি, কিডনি দিয়ে ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে, সো যদি কিডনি দিয়ে বের হয়ে যাওয়াটা যদি আটকানো যায়, অর্থাৎ কিডনি থেকে যদি রিঅ্যাবজর্ব করে ফেলতে পারি ক্যালসিয়ামকে, সেক্ষেত্রে ক্যালসিয়াম লেভেল বাড়বে। আরেকটা যে খাবার খাচ্ছি সেই খাবারে হচ্ছে, যে খাবার খাচ্ছি সেই খাবারে যদি যে খাবারের যে ক্যালসিয়াম সেটাকে যদি আমরা অ্যাবজর্পশন করতে পারি। সো আমরা যেটা বললাম তিনটা সাইড থেকে তাহলে তার কাজ করবে, তার টার্গেট জায়গা তিনটা, একটা হচ্ছে ইন্টেস্টাইন, একটা হচ্ছে কিডনি, আর একটা হচ্ছে বোনস। এই তিনটা জায়গার উপর কাজ করে সে হচ্ছে ব্লাডের ক্যালসিয়াম লেভেল বাড়াবে। কিভাবে? বোনসের উপর কাজ করে সে হচ্ছে বোনসের ক্যালসিয়াম রিজর্পশন করবে, অর্থাৎ বোনস যেটা আছে বোনস থেকে সে ক্যালসিয়াম হচ্ছে, এই যদি বোনস হয় আমাদের, হ্যাঁ এটা যদি মনে করি একটা বোনস হয়, হাড় হয়, সে হচ্ছে বোনস যদি হয়, এই বোনস থেকে সে হচ্ছে ক্যালসিয়ামটাকে রিজর্পশন করবে, রিজর্পশন ক্যালসিয়াম করবে, ঠিক আছে? তাহলে বোনস থেকে ক্যালসিয়াম রিজর্পশন করাবে, তারপরে কি করাবে, ইন্টেস্টাইনের যে টিবিউস আছে, যে বিশেষ করে কালেক্টিং টিবিউস, কালেক্টিং ডাক্ট, ঠিক আছে, এই ইন্টেস্টাইনের টিবিউস থেকে হচ্ছে সে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করাবে। এবং লাস্টলি হচ্ছে আমাদের যে গাট আছে সেই গাটের থেকে সে ইন্টেস্টাইন থেকে হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করাবে। এটা সে ডিরেক্টলি করবে না, ক্যালসিয়াম অ্যাবজর্পশন সে ভিটামিন ডি এর সাহায্যে করবে, ইনডাইরেক্টলি করবে। তাহলে এই দুইটাতে সে ডাইরেক্টলি ইফেক্ট করবে, এটাতে সে ইনডাইরেক্টলি ইফেক্ট করবে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য। আরেকটা জিনিস সে কী করবে, এবং সবসময় মনে রাখবে যে ক্যালসিয়াম এবং ফসফেটের ইফেক্ট হচ্ছে উল্টো দিকে, সেই জন্য সে যখন ক্যালসিয়াম লেভেলটা বাড়াচ্ছে সে ফসফেট লেভেল ডিক্রিজ করবে। কিভাবে করবে, সে বোনস থেকে ঠিকই ফসফেট রিজর্পশন করবে, কিন্তু এটা হচ্ছে রেনাল এক্সক্রিশন বাড়িয়ে দিবে ফসফেটের পরে, ফসফেট গড় থেকে বরফ হচ্ছে ব্লাড থেকে ফসফেট কমে যাবে। তাহলে ইনক্রিজ ক্যালসিয়াম লেভেল, ডিক্রিজ প্লাস ফসফেট লেভেল। তাহলে এই যে বোনস থেকে আমরা বলতেছি বোনস থেকে ক্যালসিয়াম সে রিজর্পশন করবে, এই রিজর্পশন কিভাবে করবে, সে মেইনলি বোনস থেকে রিজর্পশন করবে দুটো ফেজের মাধ্যমে, একটা হচ্ছে স্লো ফেজ, একটা হচ্ছে র্যাপিড ফেজ আর একটা হচ্ছে স্লো ফেজ। র্যাপিড ফেজ কারণ আমার ইমিডিয়েটলি এখন ক্যালসিয়াম কমে গেছে, ক্যালসিয়াম দরকার, ওই মুহূর্তে মিনিটসের মধ্যে আমাকে ক্যালসিয়াম আনতে হবে। এই সময় যে মেকানিজমটায় কাজ করে সেটা হচ্ছে র্যাপিড ফেজ। র্যাপিড ফেজ কীভাবে হচ্ছে, যখন হচ্ছে মেনলি বোনসের উপর ক্যালসিয়াম প্যারাথাইরয়েড হরমোন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি করে, অর্থাৎ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি আমরা জানি যে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, হ্যাঁ ভেঙে দেওয়ার কাজ। সে মেনলি কাজ করবে কি, যখন র্যাপিডলি তার ক্যালসিয়ামের প্রয়োজন হয় বডি থেকে, সে ক্যালসিয়ামটাকে সে বোন থেকে রিজার্ভ করবে র্যাপিড মেকানিজমের মাধ্যমে। র্যাপিড ফেজে কি করবে, এটা মিনিটসের মধ্যে কাজ করবে। যখনই প্যারাথাইরয়েড হরমোন ব্লাড দেখবে ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ, তখন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে যাবে। এই প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে তখন ইমিডিয়েটলি বোনসে যাবে, বোনসে গিয়ে এটা হচ্ছে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, দু ধরনের সেল, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, এই দুটো সেলের উপরে হচ্ছে অ্যাটাচ হবে, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, এবং অ্যাসেপ্ট হয়ে ওখানকার যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স করে দিবে, এবং করে এই যে অস্টিওব্লাস্ট বোনসের যে ক্যালসিয়ামের যে পারমাবিলিটি, ঠিক আছে, ক্যালসিয়াম আয়নের যে পারমাবিলিটি, সে পারমাবিলিটি বাড়িয়ে দেয়। অর্থাৎ অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটের যে সেল, সেই সেলগুলোর যে ক্যালসিয়ামের পারমাবিলিটি, সে পারমাবিলিটি বাড়িয়ে দিয়ে সে ক্যালসিয়ামটাকে পাম্প করে বোনস থেকে হচ্ছে ব্লাডে নিয়ে নেবে। তাহলে কি বললাম আমরা, বোনসে আমরা বললাম যে প্যারাথাইরয়েড হরমোন তিনটা সাইডে কাজ করে, একটা হচ্ছে বোনসে বোন ক্যালসিয়াম রিজর্পশনের মাধ্যমে, একটা করে রেনাল টিবিউসে কালেক্টিং টিবিউস এবং ডাক্টের মধ্যে সে হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে, আরেকটা করে ইন্টেস্টাইনে ইনডাইরেক্টলি উইথ দ্য হেল্প অফ দ্য ভিটামিন ডি, এটা ইনডাইরেক্টলি কাজ করবে, কি হচ্ছে এটা ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে। এই তিনটা প্রসেসের মাধ্যমে ব্লাড ক্যালসিয়াম লেভেল সে বাড়াবে। এখন কথা হচ্ছে বোনসে সে কীভাবে কাজ করে, বোনসে সে মেনলি দুটো ফেজের মাধ্যমে কাজ করে, একটা হচ্ছে র্যাপিড ফেজ, একটা হচ্ছে স্লো ফেজ। র্যাপিড ফেজ এবং স্লো ফেজ, র্যাপিড ফেজে কি হচ্ছে, র্যাপিড ফেজ মিনিটসের মধ্যে কাজ করতেছে, র্যাপিড ফেজ হচ্ছে মিনিটের মধ্যে কাজ করছে, মিনিটের মধ্যে কাজ করে সে হচ্ছে বোনসের হচ্ছে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট,
অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট এই দুটো সেলের উপরে কাজ করে। যখন হরমোন গিয়ে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটের রিসেপ্টরের সাথে বাইন্ড করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে, তখন এই সকল সেলগুলোর মধ্যে যে ক্যালসিয়ামের যে মেমব্রেন যে পারমাবিলিটি, সেই পারমাবিলিটি বেড়ে যায়। ফলে হচ্ছে ক্যালসিয়াম বোনস থেকে সুন্দর করে পাম্প আউট হয়ে বোন থেকে ব্লাডে চলে আসে। ঠিক আছে, বোনস থেকে ব্লাডে চলে আসে। তাহলে এটা হচ্ছে র্যাপিড ফেজ। স্লো ফেজে কি হবে? স্লো ফেজে হচ্ছে সময় ধরে যখন হচ্ছে কাজ করবে, ঠিক আছে, অনেক সময়টা নিয়ে যখন সে কাজ করবে তখন হচ্ছে স্লো ফেজে কাজ করবে, তখন সে কাজ করবে অস্টিওক্লাস্টের উপর। তাহলে র্যাপিড ফেজে যখন কাজ করবে সে কাজ করবে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটের উপর। স্লো ফেজে যখন কাজ করবে তখন সে কাজ করবে অস্টিওক্লাস্টিক সেলের উপর। অস্টিওক্লাস্টিক সেলের উপরে মেমব্রেনের যখন রিসেপ্টরের সাথে সে বাইন্ড করবে, মেমব্রেন রিসেপ্টর কমপ্লেক্স করে সে এক ধরনের প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেট করবে। ঠিক আছে, এইসব সেলের ভিতরে লাইসোজাইম আছে এবং লাইসোজাইমকে অ্যাক্টিভেটেড করে সে প্রোটিওলাইটিক এনজাইম শুরু করবে। প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেট হওয়ার পরে কি হবে? প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেট করবে, তার সাথে কি করবে? সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এগুলি সব রিলিজ করা শুরু করবে। এই রিলিজের ফলে এই যে বোনসের যে সাবস্টেন্সগুলো আছে, ম্যাট্রিক্সগুলো আছে, সেই ম্যাট্রিক্সগুলো কি হবে? ডিজলভ হওয়া শুরু করবে, গলে যাওয়া শুরু করবে, ডেস্ট্রয় হওয়া শুরু করবে। কারণ হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, প্রোটিওলাইটিক এনজাইম, লাইসোজাইম থেকে সিক্রেট হওয়া এই সব কিছুর অ্যাকশনের কারণে এই হচ্ছে ডিজলভ হবে, বোনসের যে ম্যাট্রিক্স সে ডিজলভ হবে। আর ডিজলভ হলে আলটিমেটলি ক্যালসিয়াম কিন্তু রিলিজ হয়ে যাবে, এই ক্যালসিয়াম পরে ব্লাডে চলে আসবে। এটা হচ্ছে স্লো ফেজের মাধ্যমে। তাহলে আমরা যেটা বললাম যে বোনসের ওপর প্যারাথাইরয়েড হরমোন দুটোভাবে কাজ করে, একটা হচ্ছে স্লো ফেজের মাধ্যমে, একটা হচ্ছে র্যাপিড ফেজের মাধ্যমে। র্যাপিড ফেজের মাধ্যমে মিনিটসের মধ্যে যখন ব্লাড ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ থাকে, ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ হওয়ার ফলে হয় যখন, তখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয়। এই প্যারাথাইরয়েড হরমোন বোনসের অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট এই সেলগুলোর উপর কাজ করে হরমোন রিসেপ্টর বাইন্ড করে রিসেপ্টরের সাথে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে। এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তখন হচ্ছে কি করবে? এই যে সেলগুলোর যে পারমাবিলিটি, ক্যালসিয়ামের পারমাবিলিটি বাড়িয়ে দিবে, ফলে সেলের ভিতরে যে ক্যালসিয়াম আছে সেটা পাম্প আউট হয়ে হচ্ছে ব্লাডে চলে আসবে এবং ব্লাড ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। স্লো ফেজে কী হবে? যখন সময় ধরে আর হচ্ছে কাজ হবে, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনের প্রয়োজন হবে লং টার্ম কেয়ারের জন্য, তখন স্লো ফেজে কাজ করবে। তখন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন অস্টিওক্লাস্টিক সেলের উপর কাজ করে, অস্টিওক্লাস্টিক সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করবে। হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হওয়ার ফলে কি করবে? হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করবে, করে সে করবে লাইসোজাইম থেকে প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেট করাবে, ল্যাকটিক অ্যাসিড সিক্রেট করাবে, সাইট্রিক অ্যাসিড সিক্রেট করাবে, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাসিড সিক্রেট করা হবে, যেগুলো হচ্ছে বোন ম্যাট্রিক্সটাকে ডিজলভ করে দেবে। আর যখনই বোন ম্যাট্রিক্সগুলো ডিজলভ হবে, সবে ক্যালসিয়াম কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে এবং এই ক্যালসিয়াম তখন ব্লাডে চলে এসে ব্লাড ক্যালসিয়াম লেভেল বাড়াবে। ঠিক আছে, এবং এই প্রসেসের মাধ্যমে স্লো ফেজের মাধ্যমে কিন্তু সে শুধু ক্যালসিয়াম না, ফসফেটও হচ্ছে রিঅ্যাবজর্পশন করাবে। র্যাপিড ফেজে কিন্তু শুধু ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করা ছিল। স্লো ফেজ যখন কাজ হবে তখন সে ক্যালসিয়াম এবং ফসফেট, যেহেতু ম্যাট্রিক্সটা ডিজলভ হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম ফসফেট দুটোই হচ্ছে হয়ে যাচ্ছে, ফ্রি হয়ে যাচ্ছে, সেজন্য ক্যালসিয়াম এবং ফসফেট দুটোই সে রিঅ্যাবজর্পশন করিয়ে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে আমাদের যে সি তাহলে আমরা যদি দেখি যে আমাদের যে ইসিএফ এর মধ্যে যে ব্লাড যে হচ্ছে ক্যালসিয়াম আছে থেকে কি হতে পারে? তাহলে একদিকে হচ্ছে এসিএফ থেকে বোনস, তাহলে বোনস থেকে ক্যালসিয়াম থেকে বোনস দুইটাই দ্বিপার্শ্বিক
বোনস থেকে ক্যালসিয়াম আসতে পারে অথবা যেতে পারে। আসতে পারে কিভাবে সেটা আমরা দেখাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম আসবে। তারপরে হচ্ছে ইসিএফ থেকে ইন্টেস্টাইন হয়ে ফিসিসের মাধ্যমে কোলনের মাধ্যমে চলে যাবে। এটা হচ্ছে কিডনির মাধ্যমে ইসিএফ ক্যালসিয়াম যাবে। তাহলে ক্যালসিয়াম 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 সবই আসা যাওয়া, ঠিক আছে। সেল, আমরা মোটামুটি ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস যদি চিন্তা করি তাহলে বলা হয়ে থাকে যে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে যে ক্যালসিয়াম আছে যেটা বলা হয়েছে থাকে 1300 মিলিগ্রাম, এর মধ্যে হচ্ছে প্রতিদিন প্রায় হচ্ছে 500 মিলিগ্রাম হচ্ছে আমাদের বোনসে ডিপোজিশন হচ্ছে, আবার 500 মিলিগ্রাম কিন্তু আবার রিঅ্যাবজর্পশন হয়েছে, প্রায় সেম অ্যামাউন্টে বোনসে আমাদের হচ্ছে প্রচুর, ঠিক আছে। প্রায় 10 লাখ মিলিগ্রাম হচ্ছে বোনসে ক্যালসিয়াম থাকে। সে বোনস থেকে 500 ডিপোজিশন হতে পারে পার ডে, আবার 500 মিলিগ্রাম হচ্ছে পার ডে রিজর্পশন হতে পারে। কিডনির মাধ্যমে আমাদের যে হচ্ছে কিডনির মাধ্যমে যে ক্যালসিয়ামটা চলে যাচ্ছে সেখানে হিউজ অ্যামাউন্টের রিঅ্যাবজর্পশন হয়, ঠিক আছে। 1300 মিলিগ্রামের মধ্যে এর মধ্যে হচ্ছে হিউজ অ্যামাউন্টের হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। তারপরে যেটা হয় হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন, সেটা বলা হয়ে যায় 350 মিলিগ্রাম হচ্ছে অ্যাবজর্পশন হয় হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, আর 250 মিলিগ্রাম হচ্ছে পরবর্তীতে এক্সক্রিশন হয়ে যায় ফিসেসের মাধ্যমে যাওয়ার জন্য, ঠিক আছে। ইউরিনের মাধ্যমে 100 মিলিগ্রাম পার ডে হিসাবে হচ্ছে ক্যালসিয়াম এক্সক্রিশন হয়ে যায়। সো মোটামুটি আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে ক্যালসিয়াম হিমোস্ট্যাসিসে প্যারাথাইরয়েড হরমোন যে 3টা পার্টের উপর কাজ করে। এখন কথা হচ্ছে ক্যালসিয়াম লেভেল বাড়াচ্ছে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, আর কি বাড়াচ্ছে ভিটামিন ডি, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। ভিটামিন ডি কিভাবে তৈরি হয়, হোয়াট ইজ দ্য সাইট অফ সিনথেসিস অফ ভিটামিন ডি? আমরা সবাই জানি যে সূর্যের আলো যখন স্কিনে যখন পড়ে তখন আমাদের স্কিনের ভিতরে যে কলিক্যালসিফেরল আছে, যেটা আমরা বলি যেটা হচ্ছে আমাদের স্কিনে যখন সানলাইট পড়ে, ঠিক আছে, সানলাইট স্কিনে এসে পড়লো, সানলাইট যখন পড়ে আমরা জানি আমাদের যে স্কিনে সেখানে যে ফ্যাট আছে সেখানে আছে কলিক্যালসিফেরল, ঠিক আছে। কলিক্যালসিফেরল অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে ভিটামিন ডিটা। তখন কি হবে, এটা যখন এখান থেকে চলে যাবে লিভারে গিয়ে এটা হচ্ছে 25, এটার হাইড্রক্সিলেশন হবে 25 পজিশনে হয়ে তৈরি করবে 25 হাইড্রক্সি কলিক্যালসিফেরল। তাহলে 25 হাইড্রক্সি কলিক্যালসিফেরল 25 হাইড্রক্সি কলিক্যালসিফেরল তৈরি করবে। 25 হাইড্রক্সি কলিক্যালসিফেরল তখন কোথায় যাবে, যেটা যাবে কিডনিতে। এটা মনে রেখো সবসময় যে ভিটামিন ডি কিন্তু কিডনিতে হচ্ছে অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে, কিডনিতে অ্যাক্টিভেটেড হয়। আর এই কারণে যারা কিডনি রোগী থাকে তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, তার কারণেই তাদের ক্যালসিয়াম কম থাকে, কারণ ভিটামিন ডি আমরা দেখবো ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করায়। সো তাদের কিডনিতে সমস্যা থাকে, তাদের এই অ্যাক্টিভেশনটা হতে পারে না, অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হতে পারে না, তাদের এই জন্য বাইরে থেকে ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্মটা সাপ্লাই দিতে হয়। সো 25 হাইড্রক্সি কলিক্যালসিফেরল এটা চলে যাবে হচ্ছে কিডনিতে যখন যাবে তখন কিন্তু প্যারাথাইরয়েড হরমোন লাগবে। কিডনিতে যখন যাবে তখন প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেটেড করবে এর কনভার্সনটা, তখন 1 নাম্বার আর 25 নাম্বার দুটো জায়গায় হচ্ছে হাইড্রক্সিলেশন হবে হয়ে 125 ডাইহাইড্রক্সি কলিক্যালসিফেরল অর ক্যালসিট্রায়োল নামে হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হবে। সো তাহলে কিডনিতে যাবে, কিডনিতে প্যারাথাইরয়েড হরমোন আসবে, প্যারাথাইরয়েড হরমোন কিন্তু লাগবে হচ্ছে কিডনিতে এই কনভার্সনের জন্য, অর্থাৎ হচ্ছে 25 হাইড্রক্সি ক্যালসিফেরল থেকে 125 অর্থাৎ ফাইনাল অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি করার জন্য কিন্তু প্যারাথাইরয়েড হরমোন লাগবে। সো প্যারাথাইরয়েড হরমোন আসবে এবং এসে সে হচ্ছে তৈরি করবে 125 1 নাম্বার এবং 25 নাম্বার ডাইহাইড্রক্সি, দুটো হাইড্রক্সিলেশন হচ্ছে ডাইহাইড্রক্সি কলিক্যালসিফেরল और
ক্যালসিট্রায়ল, দ্যাট ইজ অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। তাহলে এই যে ক্যালসিট্রায়ল অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, ঠিক আছে, এ কি করবে, এ হচ্ছে তিনটা ফর্মে কাজ করবে ইন্টেস্টাইনের ওপর, ঠিক আছে। ক্যালসিট্রায়ল হচ্ছে তিনটা ভাবে ইন্টেস্টাইনের ওপর কাজ করবে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করার জন্য। কি কি ভাবে কাজ করবে সে? তিনটা ফেজে কাজ করবে। কি কি ভাবে কাজ করবে? প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম যে অ্যাবজর্ব করব, তাহলে এটা বাইন্ডিং লাগবে, বাইন্ড করার জন্য লাগবে ক্যালসিয়ামকে যে বাইন্ড করবে, তাহলে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দিবে। এটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, সেটার পরিমাণ বাড়াবে। দ্বিতীয় কি করবে? ক্যালসিয়াম স্টিমুলেটেড এটিপেজ, অর্থাৎ ক্যালসিয়াম অ্যাবজর্পশন করার জন্য পাম্পিং অ্যাক্টিভিটিস যে এনজাইম, সে এনজাইমটাকে করে দিবে। তাহলে ক্যালসিয়াম স্টিমুলেটেড এটিপেজ, ঠিক আছে, এই এনজাইমটাকে স্টিমুলেটেড করবে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেসের পরিমাণ বাড়িয়ে দিবে। সো অ্যালকালাইন ফসফেটেস, এবং এই তিনটা অ্যাকশন মিলিয়ে হচ্ছে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়াবে। ইনক্রিজ দ্য ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, intestinal absorption of calcium intestinal absorption বাড়াবে। ফলে কি হবে? প্লাজমা, increase plasma calcium concentration of calcium। যখন আবার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন, এটা মাথায় রাখতে হবে, যখন ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেশি হবে তখন কিন্তু প্যারাথাইরয়েড হরমোন আবার ইনহিবিটরি ইফেক্ট দিবে কিডনিতে গিয়ে, যাতে হচ্ছে 125 ডাইহাইড্রক্সিকোলিক্যালসিফেরল তৈরি হতে না পারে, ইনহিবিট করবে কিডনিতে, যাতে এই কনভার্সন ফাইনাল অ্যাক্টিভেশনটা যেন তৈরি না হয় যখন ক্যালসিয়ামের লেভেল অনেক বেশি বেড়ে যাবে। তাহলে আমরা যেটা বললাম, প্রথমে বললাম যে প্যারাথাইরয়েড হরমোন, সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি যেটা ক্যালসিট্রায়ল 125 ডাইহাইড্রক্সিকোলিক্যালসিফেরল, যেটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে। তার কাজ হচ্ছে ইন্টেস্টাইনে। সে তৈরি হবে কিভাবে? স্কিনে যখন সানলাইট পড়ে তখন আমাদের স্কিনে যে আছে কোলিক্যালসিফেরল, সেই কোলিক্যালসিফেরলের ওপর হচ্ছে স্কিনে সানলাইটটা পড়লে এটা লিভারে যাবে, লিভারে গিয়ে তৈরি হবে 25 হাইড্রক্সি ক্যালিক্যালসিফেরল। 25 হাইড্রক্সি ক্যালিক্যালসিফেরলটা হচ্ছে যাবে কিডনিতে গিয়ে সে হচ্ছে সেই কিডনিতে প্যারাথাইরয়েড হরমোন এই অ্যাক্টিভেশনে সাহায্য করবে। কিডনিতে গিয়ে তৈরি করবে 125 ডাইহাইড্রক্সি ক্যালিক্যালসিফেরল। এখানে যেটা আমরা বলছিলাম, সানলাইট স্কিনে পড়ার পর আমাদের যে ফ্যাট আছে সেখান থেকে আমরা ক্যালিক্যালসিফেরল পাচ্ছি, সেটা লিভারে গিয়ে 25 হাইড্রক্সি ক্যালিক্যালসিফেরল হচ্ছে, সেটা কিডনিতে গিয়ে 125 ডাইহাইড্রক্সি ক্যালিক্যালসিফেরল হচ্ছে। 125 ডাইহাইড্রক্সি ক্যালিক্যালসিফেরল হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, যেটা আরেকটা নাম হচ্ছে ক্যালসিট্রল। এই ক্যালসিট্রল তখন ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইনে গিয়ে হচ্ছে ইন্টেস্টাইনাল ইপিথেলিয়াম যে আছে, সেই ইপিথেলিয়ামে গিয়ে তিনটা কাজ করবে। একটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের পরিমাণ বাড়াবে, একটা হচ্ছে ক্যালসিয়াম স্টিমুলেটেড এটিপিএসের পরিমাণ বাড়াবে, একটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস বাড়াবে। এই তিনটা ইফেক্ট দিয়ে সে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে এবং আলটিমেটলি ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাবে। যখন ক্যালসিয়াম লেভেল আবার বেড়ে যাবে তখন আবার প্যারাথাইরয়েড হরমোন যেহেতু বেশি আছে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সে কিডনিতে ইনহিবিটরি ইফেক্ট দিয়ে 25 থেকে 125 এর যে কনভার্সন অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম ভিটামিন ডি তৈরিটাকে বন্ধ করে দেবে। সো এটা হচ্ছে ভিটামিন ডি। তাহলে আমরা যেটা বলেছিলাম, প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে ইন্টেস্টাইনে কিন্তু সে ডিরেক্টলি কাজ করছে না, ভিটামিন ডি কে অ্যাক্টিভ ফর্মে তৈরি করে সে ভিটামিন ডি দিয়ে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করাচ্ছে। সেটা মনে রাখতে হবে, প্যারাথাইরয়েড হরমোন সরাসরি কিন্তু ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে না, এটা ভিটামিন ডি এর মাধ্যমে ইনডাইরেক্টলি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করায়। তাহলে বাকি রইল কি? তাহলে এই দুটো হচ্ছে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়াচ্ছে। কমাচ্ছে হচ্ছে ক্যালসিটোনিন কি জিনিস আমরা জানি, থাইরয়েডের পড়ার সময় আমরা জানছি যে ফলিকুলার সেল আর প্যারাফলিকুলার সেল। থাইরয়েডের যে প্যারাফলিকুলার সেল আছে, সেই প্যারাফলিকুলার সেল থেকে সিক্রেট হয় হচ্ছে ক্যালসিটোনিন হচ্ছে এটা একটা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন হরমোন, ঠিক আছে, প্রোটিন হরমোন যেটা মাত্র 32 অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এটা প্লাজমা লেভেল 1 to 2 ন্যানোগ্রাম পার ডেসিলিটার এবং হাফ লাইফ হচ্ছে প্যারাথাইরয়েডের মতো অনেকটা 5 to 10 মিনিটস।
5 to 10 মিনিটস। কি করে ক্যালসিটোনিন? ক্যালসিটোনিনের উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে সে ক্যালসিয়ামের লেভেল কমাবে, ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমাবে, বোনস বাড়াবে, আরেকটা হচ্ছে সে ফসফেটের লেভেল বাড়াবে। তাহলে ক্যালসিয়াম লেভেল কমানো, ডিক্রিজ দ্য প্লাজমা ক্যালসিয়াম লেভেল অ্যান্ড ইনক্রিজ প্লাজমা ফসফেট লেভেল ইজ দ্য লো হচ্ছে এইম অফ ক্যালসিটোনিন। কিভাবে কাজ করবে? ক্যালসিটোনিনও কাজ করবে হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে বোনসে, একটা হচ্ছে কিডনিতে। বোনসের মধ্যে সে কি করবে? বোনসে ক্যালসিয়ামের যে রিজর্পশন হয় সেই রিজর্পশনটাকে বন্ধ করে দিবে। বোনটি রিজর্পশন হতে দিবে না, ক্যালসিয়ামের রিজর্পশন বন্ধ করে বোনের মিনারেলাইজেশন করাবে। আরেকটা হচ্ছে কিডনিতে সে কি করবে? ক্যালসিয়ামের এক্সক্রিশন বাড়িয়ে দিবে, ফসফেটের রিঅ্যাবজর্পশন বাড়াবে। তাহলে ক্যালসিটোনিন কি করছে? বোনসে হচ্ছে বোনে ক্যালসিয়ামের যে হচ্ছে রিজর্পশন হচ্ছে, ক্যালসিয়ামের যে হচ্ছে হচ্ছে ক্যালসিয়াম যে বোনস থেকে ব্লাডে চলে আসছে সেটা বন্ধ করছে, রিজর্পশন বন্ধ করে দিয়ে বোনসে মিনারেলাইজেশন করাচ্ছে, অর্থাৎ ক্যালসিয়াম ডিপোজিশন করাচ্ছে। একই সাথে কিডনিতে ক্যালসিয়ামের এক্সক্রিশন বাড়াচ্ছে, ফসফেটের হচ্ছে এক্সক্রিশন কমিয়ে ফসফেটের রিঅ্যাবজর্পশন বাড়িয়ে ব্লাডে ফসফেটের লেভেল বাড়াচ্ছে। এটা হচ্ছে ক্যালসিটোনিন। তাহলে মোটের উপর যদি আমরা চিন্তা করি যে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস কিভাবে হচ্ছে, একটু যদি আমরা ওভারভিউ করি, পরীক্ষায় তোমাদের সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস কিভাবে হচ্ছে। আমরা একটা বড় একটা দিয়ে কিভাবে প্রত্যেকটা হরমোন কিভাবে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের সাথে যুক্ত আছে সেটা আমরা একটু হচ্ছে দেখব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস দেখতে গেলে আমাদের বলবো ডিক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল। সো প্রথম হচ্ছে ক্যালসিয়াম ডিক্রিজ হলো, ডিক্রিজ প্লাজমা ক্যালসিয়াম। যখন ডিক্রিজ হয়ে গেল, ডিক্রিজ প্লাজমা ক্যালসিয়াম হলে স্বাভাবিকভাবে প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেটেড হবে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটেড হবে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটেড হয়ে চিপ সেল থেকে প্যারাথ হরমোন বেরোবে, প্যারাথাইরয়েড হরমোন বেরোবে, প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট করবে। প্যারাথাইরয়েড হরমোন আমরা বললাম কিভাবে কাজ করবে। প্যারাথাইরয়েড হরমোন এখন কাজ করবে কোথায়? বোনসে কি করবে? ক্যালসিয়াম রিজর্পশন, বোনস থেকে ক্যালসিয়াম রিজর্পশন করবে। কিডনিতে কি করবে? ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করাচ্ছে। ঠিক আছে, কিডনিতে সে দুটো কাজ করবে, একটা হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করাবে, আরেকটা হচ্ছে 125 ডাই হাইড্রক্সি কলিক্যালসিফেরল তৈরি করতেছে, ডাইহাইড্রক্সি কলিক্যালসিফেরল। তাহলে এটা কোথা থেকে আসতেছে? এটা আসতেছে স্কিন, সানলাইট, আগে যেটা আমরা করলাম, কলিক্যালসিফেরল লিভারে যাচ্ছে 25 হাইড্রক্সি কলিক্যালসিফেরল, সেটা চলে যাচ্ছে কিডনিতে। তাহলে কিডনিতে প্যারাথাইরয়েড হরমোন কিডনিতে একসাথে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করাচ্ছে, একই সাথে হচ্ছে 125 ডাইহাইড্রক্সি কলিক্যালসিফেরল অর্থাৎ ক্যালসিট্রায়ল তৈরি করতেছে। এই ক্যালসিট্রায়ল চলে যাচ্ছে ইন্টেস্টাইনে আমরা বলছিলাম কি ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন পরিমাণ বাড়াচ্ছে, প্রোটিন। তারপরে কি করছে? ক্যালসিয়াম স্টিমুলেটেড এটিপেজ এনজাইম কি করাচ্ছে, এবং অ্যালকালাইন ফসফেটেজ, এই তিনটার মাধ্যমে কি করতেছে? ইন্টেস্টাইনাল অবজর্পশন অফ ক্যালসিয়াম করতেছে। অফ ক্যালসিয়াম। তাহলে একদিকে ক্যালসিয়াম রিজর্পশন হচ্ছে, একদিকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, একদিকে ইন্টেস্টাইনাল হচ্ছে
অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম হচ্ছে, তো মোটের ওপর কি হচ্ছে, ব্লাড ক্যালসিয়াম লেভেল, প্লাজমা ক্যালসিয়াম লেভেল বাড়তেছে, প্লাজমা ক্যালসিয়াম লেভেল বাড়তেছে, প্লাজমা ক্যালসিয়াম লেভেল বাড়তেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম, প্লাজমা ক্যালসিয়াম লেভেল যখন বেড়ে যাচ্ছে তখন স্টিমুলেটেড হচ্ছে কে, প্যারাফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেট করতেছে কি, ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন কোথায় কাজ করতেছে, একটা হচ্ছে বোনসের ওপর, একটা হচ্ছে কিডনির ওপর। বোনসের ওপর কাজ করে করে ইনহিবিট করবে বোন রিজর্পশন, ইনহিবিট করবে অ্যান্ড স্টিমুলেট বোন মিনারেলাইজেশন, মিনারেলাইজেশন, বোনের মিনারেলাইজেশন স্টিমুলেটেড করতেছে। আর কিডনির ওপর কাজ করে কি করতেছে, ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিশন অ্যান্ড ডিক্রিজ ফসফেট, সরি ইনক্রিজ ফসফেট রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে। তাহলে এই প্রসেসের মাধ্যমে সে কি করতেছে, ডিক্রিজ প্লাজমা ক্যালসিয়াম। তাহলে এদিকে ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম আর এদিকে ডিক্রিজ মিলে আমার এই মাঝখানে যে জায়গা সেটা হয়ে যাচ্ছে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। তাহলে আবার যদি একটু রিভিউ করি আমরা পুরো প্রসেসটা, ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস কিভাবে হচ্ছে। আমরা বলছি ক্যালসিয়াম লেভেল বাড়াচ্ছে দুটো হরমোন, একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, দ্যাট ইজ ক্যালসিট্রায়োল। ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ করতেছে হচ্ছে ক্যালসিটোনিন হরমোন। প্যারাথাইরয়েড হরমোন আসতেছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে চারটা কোণায় চারটা ছোট ছোট গ্ল্যান্ড থাকে। ক্যালসিটোনিন আসতেছে কিভাবে, ক্যালসিটোনিন আসতেছে প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড আছে সেখান থেকে। ভিটামিন ডি কিভাবে আসতেছে, সানলাইটের মাধ্যমে বা ধীরে ধীরে কনভার্ট হয়ে হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হচ্ছে। এখন কি হচ্ছে, যখন প্লাজমা ক্যালসিয়াম লেভেল হচ্ছে, যখন প্লাজমা ক্যালসিয়াম লেভেল হচ্ছে ডিক্রিজ হবে, প্লাজমা ক্যালসিয়াম লেভেল যখন ডিক্রিজ হয় তখন স্বাভাবিকভাবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটেড হবে এবং প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন করবে। প্যারাথাইরয়েড হরমোন যখন সিক্রেট হবে, প্যারাথাইরয়েড হরমোন আমরা জানি কাজ করবে কোথায়, প্রথম সে কাজ করবে বোনসের উপর। তার টার্গেট হচ্ছে প্রথম স্লো ফেজ বা র্যাপিড ফেজ, এর মাধ্যমে প্রথমে র্যাপিড ফেজ তারপরে স্লো ফেজের মাধ্যমে কাজ করবে। র্যাপিড ফেজের মাধ্যমে কি করবে, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটিক সেলের উপর কাজ করবে, সেখান থেকে সেলের মেমব্রেনের পারমাবিলিটি বাড়িয়ে দিয়ে ক্যালসিয়ামের রিজর্পশন করাবে। স্লো ফেজে, র্যাপিড ফেজে, স্লো ফেজে কি করবে, স্লো ফেজে সে হচ্ছে অনেক সময় নিয়ে ওটার যে লাইসোজাইম আছে সেই লাইসোজাইম থেকে প্রোটিনলাইটিক এনজাইম সিক্রেট করাবে এবং হচ্ছে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড এগুলো সিক্রেট করাবে। ফলে কি হবে, বোনসের যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সগুলো ডিজলভ হবে, ফলে ক্যালসিয়াম ফসফেট এগুলো সব হচ্ছে রিলিজ হয়ে যাবে এবং ক্যালসিয়ামটাকে সে ব্লাডে নিয়ে আসবে, তাহলে রিঅ্যাবজর্পশন করবে। তারপরে সে প্যারাথাইরয়েড হরমোন যাবে কিডনিতে, কিডনিতে সে দুটো কাজ করবে, এক হচ্ছে কিডনি থেকে যে কিডনিতে ক্যালসিয়াম চলে যাচ্ছে সেটাকে সে রিঅ্যাবজর্পশন করবে, তাহলে রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম করাবে। আরেকটার সাথে সে ভিটামিন ডি কে অ্যাক্টিভেটেড করবে। তার আগে ভিটামিন ডি তাহলে কীভাবে হচ্ছে, আমরা সবাই জানি স্কিনের ওপর যখন সানলাইট পড়ে ফ্যাটের থেকে আমরা কালিক্যালসিফেরল হয়, সেটা লিভারে গিয়ে 25 হাইড্রক্সি ক্যালসিফেরল হয়, কলিক্যালসিফেরল হয়, সেটা কিডনিতে যায়। কিডনিতে যাওয়ার পর প্যারাথাইরয়েড হরমোন কিডনির ওপর স্টিমুলেটেড করে হচ্ছে 25 হাইড্রক্সি কলিক্যালসিফেরলকে 125 ডাইহাইড্রক্সি কলিক্যালসিফেরল তৈরি করে, অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি যেটা ক্যালসিট্রায়োলে কনভার্ট করে। ক্যালসিট্রায়োলে কনভার্ট হয়ে গেলে এই ক্যালসিট্রায়োল তখন চলে যায় ইন্টেস্টাইনে, ইন্টেস্টাইনে গিয়ে তাহলে সে তখন কি করবে, তিনটা মাধ্যমের মাধ্যমে হচ্ছে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়াবে। একটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন বাড়াবে, একটা হচ্ছে ক্যালসিয়াম স্টিমুলেটেড এটিপিএস বাড়াবে, আর একটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজের পরিমাণ বাড়াবে এবং তিনটা অ্যাকশনের মাধ্যমে সে হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম হলো। তাহলে বোন থেকে রিজর্পশন হলো, কিডনি থেকে রিঅ্যাবজর্পশন হবে, ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হলো, তিনটা মিলে ব্লাড ক্যালসিয়াম লেভেল বেড়ে, যেটা কমে গিয়েছিল সেটা বেড়ে গেল। আবার যখন ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে
তখন হচ্ছে স্টিমুলেটেড হচ্ছে আমার যে থাইরয়েডের প্যারাফলিকুলার সেল, সেখান থেকে ক্যালসিটোনিন সিক্রেশন হবে। ক্যালসিটোনিন কাজ করবে দুটো জায়গায়, একটা হচ্ছে বোনসের উপর যে বোন রিজর্পশন হচ্ছিল সেটাকে সে বাধা দিবে, বোনের মিনারেলাইজেশন করাবে, ক্যালসিয়ামটাকে বোনসের ভিতরে রেখে দিবে, তাহলে বোন মিনারেলাইজেশন করাবে। একই দিকে সে কিডনিতে যাবে, কিডনিতে গিয়ে কিডনিতে যে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশন হচ্ছে সেটা বন্ধ করে দিবে, সে ক্যালসিয়ামের এক্সক্রিশন বাড়িয়ে দিবে, ক্যালসিয়ামকে বডি থেকে বের করে দিবে। সো ক্যালসিয়ামের এক্সক্রিশন করাবে, ফসফেটের রিঅ্যাবজর্পশন করাবে। সো আলটিমেটলি যে ক্যালসিয়ামটা বেড়ে গেছিল সেই ক্যালসিয়ামটা কিন্তু আবার ডিক্রিজ হয়ে যাবে, ডিক্রিজ প্লাস ক্যালসিয়াম লেভেল। তাহলে এই হচ্ছে প্যারাথাইরয়েড এবং ভিটামিন ডি রিঅ্যাকশনের জন্য প্লাজমা ক্যালসিয়াম লেভেল যেটা কমে গেলে বেড়ে যাচ্ছে, আবার বেড়ে যাওয়া ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিটোনিনের জন্য হচ্ছে কমে যাচ্ছে। এই দুইটা ইফেক্ট মিলিয়ে আমাদের হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন একটু প্যাথোফিজিওলজি নিয়ে কথা বলি আমরা। ঠিক আছে, যে হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম কি কি কারণে হতে পারে? তাহলে প্যারাথাইরয়েড হরমোন ফাংশন কম করবে কখন? যদি সার্জিক্যাল রিমুভাল অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হয়, প্যারাথাইরয়েডেক্টমি কোনো কারণে টিউমার হলো বা অন্য কোনো কারণে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিতে হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তাহলে প্যারাথাইরয়েডেক্টমি যদি করলাম, সার্জিক্যাল রিমুভাল করলাম, আমি প্যারাথাইরয়েড হরমোন পাচ্ছি না, তাহলে ক্যালসিয়াম লেভেল মেনটেন হচ্ছে না। আর এটা কি, থাইরয়েড যখন আমি রিমুভ করতেছি, টোটাল থাইরয়েড যখন রিমুভ করতেছি তখন হচ্ছে টোটাল থাইরয়েড যখন রিমুভ হচ্ছে তখন হচ্ছে থাইরয়েডের সাথে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও রিমুভ হয়ে যাচ্ছে। সো সার্জিক্যাল রিমুভাল অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডিউরিং দ্য রিমুভাল অফ দ্য অপারেশন অফ দ্য সার্জিক্যাল রিমুভাল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড রিমুভ করো। আর একটা কি কারণে খুব কমই হয়, সেটা হচ্ছে অটোইমিউন ডিজিজ হচ্ছে। অটোইমিউন ডিজিজ অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, ফলে থাইরয়েড হচ্ছে আর কাজ করতে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, ফলে সে রিসেপ্টরের উপরে কাজ করতে পারছে না। আর এটা কি হচ্ছে, প্যারাথাইরয়েড হরমোনের যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরের সংখ্যা কমে গেল, সেটা অটোইমিউন ডিজিজের জন্য হতে পারে, মিউটেশনের জন্য হতে পারে, সেটা হচ্ছে ডিক্রিজ ডেফিসিয়েন্সি অফ দ্য রিসেপ্টর অফ দ্য থাইরয়েড প্যারাথাইরয়েড হরমোন। টার্গেট সেল যে জায়গায় আছে কিডনিতে অথবা হচ্ছে বোনসে, এগুলো জায়গায় যে টার্গেট সেল ছিল, সেই টার্গেট সেলের যে রিসেপ্টর যার উপর ব্যান্ড করে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন কাজ করবে, সেই প্যারাথাইরয়েডের রিসেপ্টরের পরিমাণ কমে গেল, তখন হচ্ছে এই ডেফিসিয়েন্সি হবে প্যারাথাইরয়েড হরমোন। এগুলো কারণে হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে। হাইপোপ্যারাথাইরয়েডিজম হওয়ার সবচেয়ে কমন কি, যে একটা যে শব্দ সেটা সবাই জানি, সেটা হচ্ছে টিটানি। টিটানি কি? টিটানি শুধু ক্যালসিয়ামের জন্য হয় না, এটা মনে রাখতে হবে, টিটানি দুইটা শব্দ। টিটানাস কিন্তু আলাদা শব্দ। টিটানাস হচ্ছে একটা মাইক্রো অর্গানিজমের জন্য হয়, এক ধরনের খিঁচুনি, সেটা আলাদা, টিটানাস টক্সয়েড এর কারণে হয়। আর এটা হচ্ছে টিটানি কি হচ্ছে, ইট ইজ অ্যান, সংজ্ঞাটা কি, ইট ইজ অ্যান অ্যাবনর্মাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই হাইপার এক্সাইটেবিলিটি অফ দ্য নার্ভ অ্যান্ড স্কেলিটাল মাসল রেজাল্টিং ইন পেইনফুল মাসল স্পাজম। ঠিক আছে, ইনভলন্টারি কন্ট্রাকশন অফ দ্য মাসল অর গ্রুপ অফ মাসল, ইনভলন্টারি কন্ট্রাকশন, বিশেষ করে পার্টিকুলারলি ইন দ্য ফিট অ্যান্ড হ্যান্ড, হাত এবং পায়ে। তাহলে অ্যাবনর্মাল কি বললাম আমরা, টিটানি ইজ অ্যান অ্যাবনর্মাল কন্ডিশন characterized by hyperexcitability of nerve and skeletal muscle resulting in painful muscle spasm particularly in feet and hand. এখন এই টিটেনির কি কি কারণ হতে পারে? টিটেনির একটা কারণ হচ্ছে ক্যালসিয়াম, হাইপোক্যালসিমিয়ার জন্য হতে পারে, যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় সে কারণেও হচ্ছে কিন্তু টিটেনি হতে পারে, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। তো পার্টিকুলারলি আমরা ক্যালসিয়ামের কারণে যেটা হাইপোক্যালসিমিক টিটেনি, সে হাইপোক্যালসিমিক টিটেনি, যেহেতু আমরা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস নিয়ে কথা বলতেছি, হাইপোক্যালসিমিক টিটেনি নিয়ে মেনলি আমরা হচ্ছে কথা বলবো। হাইপোক্যালসিমিক কি, যখন ক্যালসিয়ামের লেভেল কমে যায়, স্পেশালি আমরা বললাম ক্যালসিয়ামের লেভেল কত, 8.5 to 10.5 মিলিগ্রাম পার ডেসিলিটার, 2.2 to 2.6 মিলিমোল পার লিটার। সো যখন ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন 6 মিলিগ্রামের নিচে কমে যাবে, ঠিক আছে, সেই সময়ে যে কন্ট্রাকশনটা, যে অবস্থাটা হবে, সেটা হচ্ছে হাইপোক্যালসিমিক টিটেনি, যেটা প্রায় আমাদের যে ক্যালসিয়ামটা 35% কম, নর্মাল লেভেলে যে 35% লেস হয়ে যায় ক্যালসিয়াম, তাহলে 6 মিলিগ্রামের নিচে গেলে হচ্ছে আমরা টিটেনি পাচ্ছি, এবং 4 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে গেলে কিন্তু ফেটাল, তখন পেশেন্ট বাঁচানো
মুশকিল, লিথাল হয়ে যায়। 4 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো 6 মিলিগ্রামে গেলে আমরা টিটেনিক ফিচার পাবো, 4 মিলিগ্রামের নিচে গেলে পেশেন্ট হচ্ছে এক্সপায়ার করার চান্স আছে। সো কত ধরনের টিটেনি আছে? হাইপারক্যালসেমিক টিটেনিকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ওভার টিটেনি, একটা হচ্ছে ল্যাটেন্ট টিটেনি। ওভার টিটেনি কি? যেটা আমরা চোখে দেখতে পারবো। ওভার্ট মানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর ল্যাটেন্ট টিটেনি, এটা ল্যাটেন্ট মানে সুপ্ত, যেটা সুপ্ত আছে দেখতে পাচ্ছি না, কিন্তু কোনো সাইন সিমটম নাই, কিন্তু তার টিটেনি আছে, ঠিক আছে, নো সাইন সিমটম, ঠিক আছে। যখন কি হয় তাহলে এই যে টিটেনিতে যখন ক্যালসিয়াম লেভেলটা নেমে যায় তখন কি হয়, সোডিয়ামের পারমিবিলিটি বেড়ে যায়, এবং সোডিয়াম পারমিবিলিটি বেড়ে গিয়ে সোডিয়াম হচ্ছে দ্রুত হচ্ছে ঢুকে যায়, আর সোডিয়াম দ্রুত ঢুকে যায় আমরা জানি অ্যাকশন পটেনশিয়াল বেশি হবে, সেই কারণে কি হবে, মাসল কন্ট্রাকশন হবে, ঠিক আছে। সোডিয়াম আয়ন ইজি ইনিশিয়েশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল হবে এবং মাসল কন্ট্রাকশন হবে। এটাই হচ্ছে মেনলি টিটেনির ফিচার। আমরা কি বললাম তাহলে, যে যখন ক্যালসিয়াম লেভেল কমে যাবে, তখন ক্যালসিয়াম লেভেল যখন কমে যাচ্ছে তখন হচ্ছে সোডিয়ামের পারমিবিলিটি নর্মালের চেয়ে বেড়ে যায়, তখন ঠিক আছে মোর এক্সাইটেবল হয়ে যায়, কারণ ইনক্রিজ হচ্ছে পারমিবিলিটি টু দ্য সোডিয়াম, সোডিয়ামের পারমিবিলিটি বেড়ে যায় এবং সোডিয়াম তখন ক্যালসিয়ামের পরিবর্তে সোডিয়াম ঢোকা শুরু করে যায়, এবং সোডিয়াম যখন ঢোকা শুরু করে আমরা জানি সাডেন অ্যাকশন পটেনশিয়াল হবে। ক্যালসিয়াম তো একটু লুজ, সে ধীরে ধীরে ক্যালসিয়াম কাজ করাবে, কিন্তু সোডিয়াম তো খুব ফাস্ট, সে দ্রুত হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল করবে, সে অ্যাকশন পটেনশিয়ালের ফলে হচ্ছে এক্সাইটেবিলিটি হবে, এক্সাইটেবিলিটি হবে, স্পন্টেনিয়াস হবে স্কেলিটাল মাসেলের ফলে কি হবে, এবং সোডিয়াম যখন যাবে অনেক এক্সাইটেবিলিটি হবে, একটা টনিক মাসুলার কন্ট্রাকশন হবে। এটাকেই আমরা বলতেছি হাইপোক্যালসেমিক টিটেনি, ঠিক আছে। এবং এই কন্ট্রাকশন যে ক্যালসিয়ামের যে যখন কমে যাচ্ছে ব্রেইনে, যখন এই কাজটা হবে তখন হচ্ছে সিজার হবে। সিজার মানে কনভালশন, তার মানে খিঁচুনি হবে, কারণ ব্রেইনে যখন এক্সাইটেবিলিটি বেড়ে যাবে সোডিয়ামের কারণে, যখন এক্সাইটেবিলিটি এরকম দ্রুত হতে থাকবে তখন হচ্ছে কনভালশন আর সিজার হবে। তাহলে ফিচার কি? ফিচার কি হাইপোক্যালসেমিক টিটেনির? ফিচার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে একটা ট্রায়াড মানে তিনটা সাইন পাওয়া যায় ট্রায়াড। একটা হচ্ছে কনভালশন, একটা কমন বাচ্চাদের ক্ষেত্রে, ট্রায়াডের মধ্যে হচ্ছে কনভালশন ইন ব্রেইন, এটা হচ্ছে ল্যারেঞ্জিয়াল স্ট্রাইডর। কেন হবে ল্যারেঞ্জিয়াল স্ট্রাইডর? ভাইভাতে এটা কমনলি জিজ্ঞেস করে যে ল্যারেঞ্জিয়াল স্ট্রাইডর কেন হবে? ডিউ টু দ্য স্পাজম অফ দ্য রেসপিরেটরি মাসল, যেহেতু মাসল কন্ট্রাকশন হচ্ছে, যেহেতু ক্যালসিয়ামের পরিবর্তে সোডিয়াম ঢুকতেছে, এক্সাইটেবিলিটি বেড়ে যাচ্ছে, এখানকার যে ল্যারিংসের যে মাসল, সেই মাসলগুলো কন্ট্রাকশন হবে, ফলে কি হবে, ল্যারিংসের মাসল হচ্ছে বদ্ধ হয়ে আসবে, তখন সে যখন শ্বাস নিবে একটা শব্দ হবে, সেইটাকে বলা হয় ল্যারেঞ্জিয়াল স্ট্রাইডর। আরেকটা হচ্ছে কার্পোপ্যাডাল স্পাজম। এই কার্পোপ্যাডাল স্পাজম কি হচ্ছে, আমার এই যে আঙ্গুলগুলো আছে সেইখানে হচ্ছে হাত বা পায়ের আঙ্গুলে এক ধরনের স্পেশাল ফিচার আছে যেটাকে বলা হয় কার্পোপ্যাডাল স্পাজম। কিভাবে হয়? পরীক্ষায় হলে তোমাদের কার্পোপ্যাডাল স্পাজম দেখাইতে হবে। কি হবে? রিস্ট প্রোনেটেড, হাইপার ফ্লেকশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট তোমরা যতটুকু দেখতে পারো হাতের, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট কিন্তু ফ্লেকশন, হাইপার এক্সটেনশন অফ দ্য ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। আমার আঙ্গুলে যে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো হচ্ছে হাইপার এক্সটেন্ডেড থাকে, অর্থাৎ খুব এক্সটেন্ডেড অবস্থায় থাকে, এবং অপোজিশন অফ দ্য থাম, এই যে থাম আছে সে অপোজিশন হবে, হাতটা ঠিক এরকম। পরীক্ষার হলে কিন্তু তোমাদের এটা দেখাতে হবে যে কার্পোপ্যাডাল স্পাজমটা দেখাও, ঠিক আছে, কার্পোপ্যাডাল স্পাজমটা দেখা ওইভাবে দেখাতে হবে। তাহলে ফিচার কি বললাম আমরা? কার্পোপ্যাডাল স্পাজমে হচ্ছে প্রোনেটেড হচ্ছে রিস্ট, তারপর হচ্ছে ফ্লেকশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, হাইপার এক্সটেনশন অফ দ্য ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড অপোজিশন অফ দ্য থাম। অপোজিশন অফ দ্য থাম, দিস ইজ দ্য কার্পোপ্যাডাল স্পাজম। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বললাম টিটেনিতে ট্রায়াড মানে তিনটা। ট্রায়াড কি কি আছে? Triad in children, triad in children কি কি আছে? একটা হচ্ছে কনভালশন, একটা হচ্ছে ল্যারেঞ্জিয়াল stridor due to spasm of the laryngeal muscle, laryngeal stridor। আর সবশেষে হচ্ছে কার্পোপ্যাডাল স্পাজম, কার্পোপ্যাডাল স্পাজম, কার্পোপ্যাডাল স্পাজম,
কার্বোপ্যাটাল স্পাজম। এটা হচ্ছে ট্রায়াড চিলড্রেনদের ক্ষেত্রে, এটা ওভার টিটেনিতে। ওভার টিটেনিতে হচ্ছে অ্যাডাল্টদের কি হবে, অ্যাডাল্টদের এই কার্বোপ্যাটাল স্পাজম থাকবে, কনভালশন আর ল্যারেঞ্জিয়াল স্পাজম স্ট্রাইডর থাকবে না, যেটা হবে ফেস ফিঙ্গার টোজ এগুলোর মাসল টুইকলিং হবে, ঠিক আছে, ফ্লিকারিং হচ্ছে মাসলের টুইকলিং হবে, টিংলিং অফ মাসল অফ দ্য ফেস টোজ অ্যান্ড ফিঙ্গার্স, এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে হবে। আর টায়ার্ড যেটা সেটা হবে চিলড্রেনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওভার টিটেনি। ল্যাটেন্ট টিটেনি কিভাবে বুঝবো? ল্যাটেন্ট টিটেনির জন্য আমাদের কিছু টেস্ট আছে, একটা হচ্ছে সাইন আছে, একটা হচ্ছে ট্রোশোস সাইন। ট্রোশোস সাইন ট্রোশোস সাইন ট্রোশোস সাইন এটা হচ্ছে একটা সাইন। 2 নাম্বার যে সাইন সেটা হচ্ছে চপস্টিক সাইন। চপস্টিক সাইন, ট্রোশোস সাইন আর চপস্টিক সাইন। ট্রোশোস সাইন কিভাবে বুঝবো? আমরা যখন হচ্ছে ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার যার আছে তার থেকে যদি 20 উপরে নিয়ে 3 মিনিট রেখে দেই, অর্থাৎ ব্লাড প্রেশার কাপ বাঁধা আছে, আমার কাপ বেঁধে আমি ব্লাড প্রেশার উঠালাম, সিস্টোলিক ব্লাড প্রেশার মনে করি কারো সিস্টোলিক ব্লাড প্রেশার 130 আছে, তখন তার চেয়ে 20 বেশি নিলাম, 150-তে নিলাম। যখন 150 নিয়ে আমি এটাকে 3 মিনিট ঠিক এইভাবেই রেখে দিলাম, ঠিক যখনই এরকম রেখে দেবে অটোমেটিক্যালি আমি যে কার্বোপ্যাটাল স্পাজমের যে সাইন দেখাচ্ছি সেই সাইন চলে আসবে, ঠিক আছে, স্পাজম শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই স্পাজমটা ডেভেলপ করে যাবে যখন এই হচ্ছে ব্লাড প্রেশারটাকে আমরা সিস্টোলিকের উপরে 20 মিলিমিটার উপরে নিয়ে আমরা হচ্ছে 3 মিনিটস রেখে দিব, তখন অটোমেটিক্যালি যে স্পাজম অফ দ্য হ্যান্ড যেটা আমরা বললাম কার্বোপ্যাটাল স্পাজম, সেই স্পাজমের যে সাইন সেই সাইনটা ডেভেলপ করবে, এটাকে আমরা বলতেছি ট্রোশোস সাইন। ট্রোশোস সাইন। এরপর হচ্ছে চপস্টিক সাইন। চপস্টিক সাইন কি? ফেশিয়াল মাসলে যদি একটা জেন্টাল আমরা ট্যাপিং করি, ফেশিয়াল মাসলে যদি জেন্টাল ট্যাপিং করে ফেশিয়াল নার্ভ যে রাস্তা দিয়ে আছে সেইখানে কানের কাছে, সেইখানে যদি আমরা হচ্ছে একটা জেন্টাল হচ্ছে ট্যাপিং করি, ঠিক আছে, তখন হবে ফেশিয়াল মাসলের টুইচিং হবে, এই জায়গাটা কেঁপে উঠবে। যখনই আমরা একটা ফেশিয়াল নার্ভের যে রুট সেখানে যদি আমরা একটা জেন্টাল ট্যাপিং করি পুরো মাসলটা কেঁপে উঠবে, টুইচিং হবে, মাসল কন্ট্রাকশন হবে, এটাকে আমরা বলতেছি চপস্টিক সাইন। তাহলে আমরা বললাম যে হচ্ছে ওভার টিটেনির ক্ষেত্রে আমরা বললাম যে হাইপোক্যালসেমিক টিটেনি, যেটা ওভার টিটেনির মধ্যে আমরা পাই চিলড্রেনদের ক্ষেত্রে টায়ার্ডের মধ্যে 3টা সাইন আমরা পাচ্ছি। একটা হচ্ছে কনভালশন, অবশ্যই থাকবে বাচ্চাদের। সেকেন্ড হচ্ছে ল্যারেঞ্জিয়াল স্ট্রাইডর, কারণ হচ্ছে স্পাজম অফ দ্য ল্যারেঞ্জিয়াল মাসল। 3 নাম্বার হচ্ছে কার্বোপ্যাটাল স্পাজম, কারণ এখানকার হচ্ছে স্কেলেটাল মাসলগুলো হচ্ছে হাইপার এক্সাইটেবিলিটি হয়, সেই কারণে হয়। ফিচারটা কি আমরা দেখিয়ে দিলাম। তারপরে যেটা বলছি ল্যাটেন্ট টিটেনি কি আমরা চোখে দেখতে পারবো না, কিন্তু হচ্ছে কোনো একটা স্টিমুলেশনে কিন্তু সে টিটেনির ফিচার নিয়ে চলে আসবে। যেমন ট্রোশোস সাইনে আমরা বলতেছি যদি আমরা হচ্ছে ব্লাড প্রেশার যে মাপি সেখানে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার থেকে যদি 20 মিলিমিটার মার্কারি প্রেশার বাড়িয়ে 3 মিনিট ধরে রাখি, তখন অটোমেটিক্যালি হাতে কার্বোপ্যাটাল স্পাজমের সাইন থেকে চলে আসবে, হ্যান্ডের স্পাজম চলে আসবে, সেটাকে আমরা বলতেছি ট্রোশোস সাইন। চপস্টিক সাইন বললাম আমরা ফেশিয়াল নার্ভের আমাদের যে এরিয়া সেখানে যদি আমরা একটা জেন্টাল ট্যাপিং করি তাহলে এই অংশে যে ফেশিয়াল মাসলগুলো আছে সেই মাসলের একটা টুইচিং হবে, কন্ট্রাকশন হবে, সেটা দেখতে পাওয়া যাবে খালি চোখে, সেটা হচ্ছে চপস্টিক সাইন। আরেকটা সাইন বলা হয়, এটাকে বলা হয় আর্ট সাইন। আর্ট সাইন হচ্ছে যদি স্কেলিটাল মাসলে যদি সামান্য ইলেকট্রিক্যাল, এটা সে নর্মালি করা সম্ভব না কারণ কাউকে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়া যায় না, কিন্তু কাউকে যদি এই ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়া হয়, যার হাইপোক্যালসেমিক টিটেনি আছে চিন্তা করতেছি, খুব মাইল্ড যদি ইলেকট্রিক্যাল স্টিমুলেশনও দেখা যায় তখন আমার কিন্তু এই ফিচারগুলো চলে যাবে, স্কেলিটাল মাসলের যে হাইপার এক্সাইটেবিলিটির যে ফিচারগুলো সেই ফিচারগুলো কিন্তু চলে আসবে। এটা হচ্ছে আরেকটা সাইন, আর্ট সাইন, যেটা হচ্ছে আমরা ল্যাটেন্ট টিটেনি, যেটা দিয়ে আমরা দেখতে পারি বা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এটা হচ্ছে হাইপোক্যালসিমিয়ার জন্য। যদি ভিটামিন ডি কমে যায় তাহলে কি হবে? ভিটামিন ডি যে কমে যায় সেটা হচ্ছে নাম হচ্ছে রিকেটস। ছোটদের ক্ষেত্রে যে হয় সেটা হচ্ছে রিকেটস। কেন হতে পারে?
আমাদের এখনকার সময়, একটা সময় রিকোয়েস্ট বাংলাদেশে প্রচুর ছিল, এক মাঝে কমে গেছিলো, এখন কিন্তু আবার হওয়ার চান্স আছে। কারণ আমাদের বাচ্চারা এখন ঘরের ভিতরে থাকে, রোদের আলো পায়, সূর্যের আলোতে তারা যাই না পায় ধরতে গেলে, এসির ভিতরে থাকতেছে, সারাক্ষণ অন্ধকার ঘরের মধ্যে থাকতেছে, রোদ বলে কিছু নেই। এবং আমাদের বাচ্চাদের রিকেটস হওয়ার হচ্ছে মানে সেই চান্স আবার বেড়ে যাচ্ছে। সো কেন হচ্ছে না? প্রপার যদি সানলাইট না পাই। আমরা সবাই অনেকে জানি, আমরা সিনেমাতে দেখি যে বাইরের দেশে হচ্ছে ফিমেলরা বা মানুষরা সবাই হচ্ছে কি করে, গায়ে যতটা সম্ভব কাপড় কম দিয়ে রোদে শুয়ে থাকে বিচের ধারে। সবাই আমরা ভাবি কি এটা হয়তো সিনেমাটিক কোনো ব্যাপার, আমরা ভাবি ওদের অভ্যাস এরকম। বাট আসল ব্যাপার হচ্ছে বাইরের দেশ শীত প্রধান দেশ, অনেক দেশই শীত প্রধান দেশ, সারা বছরের অধিকাংশ সময় হচ্ছে সেখানে শীত থাকে। তার ফলে কি হয়, তাদের ভিটামিন ডি তৈরি করা সম্ভব হয় না। তারা কিন্তু এটা জানে, এই বিষয়টা তারা জানে, যেহেতু ওই ভৌগোলিক এরিয়ায় তারা হচ্ছে বড় হচ্ছে। তার ফলে যখন রোদ উঠে, সামান্য সময়ের জন্য যখন রোদ উঠে, ওরা কি করে গায়ের মধ্যে রোদটা লাগায়, এবং এই রোদটা লাগিয়ে ভিটামিন ডি কিন্তু 6 মাস পর্যন্ত আরামে আমার বডিতে রিজার্ভ হচ্ছে লিভারে কিন্তু জমা থাকতে পারে। সো কি করে, এই যে ভিটামিনটা সে তখন রোদের মধ্যে হচ্ছে যতটা সম্ভব গায়ে কাপড় কম দিয়ে রোদের মধ্যে শুয়ে থেকে গায়ে হচ্ছে ভিটামিন ডি তৈরি করে, যাতে এই ভিটামিন ডিটা জমা থাকতে পারে, এবং শীত যতক্ষণ সময় তার জীবনে আবার শীতকাল থাকবে সেই সময়টা ভিটামিন ডি তাকে যাতে হেল্প করতে পারে, যাতে তার বনের সমস্যা না হয়। এবং তারা প্রচুর মিল্ক খায়। এটা তোমরা বাইরের সিনেমা বা ছবি বা যেগুলোতে দিয়ে দেখবে যে ফ্রিজ থেকে খুলে তারা দেখা যায় হচ্ছে দুধ খাওয়া শুরু করছে। আমাদের তো এই অভ্যাস একেবারেই নাই, কারণ ওদের দেশে পাস্তুরাইজ দুধ পাওয়া যায়, আমাদের তো পাস্তুরাইজ দুধ মানে ওইরকম করে দুধ আসলে সেটা হচ্ছে খামার থেকে নিয়ে আসা যে দুধগুলো সেগুলো পাস্তুরাইজ করা থাকেও না। ওদের সবসময় যে দুধই দেওয়া হয় ওটা ফাইনালি পাস্তুরাইজ করা থাকে। সো এই জন্য ওরা কী করে, প্রচুর দুধ খায়। তাহলে ভিটামিন ডিটা তৈরি করে রাখে, দুধ খায়, ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে, তার জন্য তাদের বনে প্রবলেম হয় না। আর আমরা রোদের দেশে থেকেও আমরা হচ্ছে সারা বছর হচ্ছে এই হাড়মর্মর রোগ, এখানে ব্যথা ওখানে ব্যথা ঘাড়ে ব্যথা চলতে থাকে, কারণ আমাদের ক্যালসিয়ামের সমস্যা থাকে, কারণ আমাদের ভিটামিন ডি সিনড্রোম থাকে। সবচেয়ে বেশি সমস্যা কি হয়, যারা আমরা পর্দা করি, যারা সারা আপদ মস্তক পর্দা করুক বাইরে করুক, কিন্তু যখনই সুযোগ পাবে যারা পর্দা করে স্পেশালি হচ্ছে, এবং যারা পর্দা নাও করো, তাদেরও কিন্তু একটা সময় অন্তত শরীরের 80% মধ্যে গায়ে রোদ লাগাতে হয় 20 মিনিটস ধরে। কিন্তু আমরা এটা করি না। এই 20 মিনিটসে যদি আমরা 80% বডি পার্টসে যদি হচ্ছে রোদ লাগাতে পারি, তাহলে কিন্তু সাফিসিয়েন্ট ভিটামিন ডি আমাদের তৈরি হয়ে যাবে। এবং আজকাল একটা হচ্ছে সার্ভে হচ্ছে দেখা যাচ্ছে, ইভেন ডাক্তারদের মধ্যে, আমার নিজেরই অভিজ্ঞতা হচ্ছে, ডাক্তারদের মধ্যে ব্লাড নিয়ে মাঝে আমি যখন এর আগের পোস্টিংয়ে ছিলাম, অনেকগুলো ডাক্তারের কাছ থেকে ব্লাড নেওয়া হলো এবং টেস্ট করে দেখা হলো অধিকাংশেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। এবং এটা অ্যাভারেজ মানুষের ক্ষেত্রেও তাই হচ্ছে, কারণ আমরা সূর্যের দেশে থাকি কিন্তু আমরা গায়ে সূর্যের আলো লাগাই না। কারণ আমি যখন বাইরে যাচ্ছি আমার গায়ে হচ্ছে কাপড় থাকতেছে, সূর্য আমার চামড়ার মধ্যে সূর্যের আলো পড়তে হবে, সেই সুযোগটা হচ্ছে না। অতএব যে যেখানে যেভাবেই পারে, ঘরের ভিতরে হোক, ছাদে গিয়ে হোক, বারান্দায় হোক, যখনই সূর্যের আলোটা পাবে, ঠিক আছে, একটু আর্লি মর্নিং হয়, আমরা জানি 3টার পর থেকে আবার আলট্রাভায়োলেট রের ঝামেলা শুরু হয়ে যায়, সেখানে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা। তার আগে চেষ্টা করা হচ্ছে গায়ের মধ্যে রোদ, দুপুরে রোদটা না দিয়ে হচ্ছে গায়ে রোদ লাগানোর জন্য, যাতে হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় আর আমাদের যাতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি না হয়। সো বাচ্চাদের ক্ষেত্রে একই ব্যাপার, আমরা বাচ্চাদেরকে খালি গায়ে করে রোদের মধ্যে দিয়ে আসবে, যে বসে থাকো কতক্ষণ, খেলো বাচ্চা রোদের মধ্যে, যাতে গায়ে ভিটামিন ডি তৈরি হয়। সো বাচ্চাদের যদি এরকম রোদের হচ্ছে ইতে কম যায়, সেক্ষেত্রে ভিটামিন ডি হচ্ছে ডেফিসিয়েন্সি হতে পারে, ইনসাফিসিয়েন্ট। আর যদি কি হয়, ক্যালসিয়াম খাচ্ছে না, ডায়েটের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তার রিকেটস হতে পারে। কি দিয়ে বুঝবো আমরা রিকেটসের ম্যানিফেস্টেশন? রিকেটসের সবচেয়ে বেশি ম্যানিফেস্টেশন, যেহেতু বোন মিনারেলাইজেশন হবে না, অর্থাৎ বোনস, যে আমার যে বোনস আছে, সেই বোনসে যখন মিনারেলাইজেশন হচ্ছে না, অর্থাৎ কাঠামো হচ্ছে না। এখন মনে করি যে আজকাল যেটা হচ্ছে যে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিচ্ছে, তার ফলে যখন প্রেশার পড়বে কি হবে, ভেঙে পড়বে। একই ব্যাপার, যখন বোনসে মিনারেলাইজেশনটা যখন কম হবে, বোনস থাকবে উইক, ফলে বাচ্চা যখন বড় হতে থাকবে এবং হাঁটা চলা করবে, ছোটাছুটি করবে, বোনসের ওপর প্রেশার পড়বে, ফলে কি হবে, একটা নরম কিছুর ওপর যখন প্রেশার পড়তে থাকে তখন কি হবে, বাঁকা হওয়া শুরু করে। তাহলে ফলে কি হবে, এই বোনসগুলো বাঁকা হয়ে যাবে, এরকম বোনসটা এই টাইপের বোনসে পরিণত হয়ে যাবে, এরকম বেঁকে যাবে। দুটো পায়ের বোনসই দেখা যাচ্ছে এরকম করে বেঁকে যাচ্ছে,
বাঁকা হয়ে যাচ্ছে বোনসগুলো, হয় বাইরের দিকে এরকম করে, ঠিক আছে, কনভেক্সের মতো হচ্ছে, অথবা ভিতরের দিকে বাউন্স হবে। ভিতরের দিকে যখন এরকম বাঁকা হয়ে আসবে তখন ওটাকে আমরা বলি নক নি। নক নি মানে হচ্ছে দুটার হচ্ছে হাঁটু পরস্পরের সাথে এরকম জোড়া লেগে যাচ্ছে, নক করছে, নক নি। অথবা বো লেগস, এই যে বো, বো মানে হচ্ছে কি অ্যারো, অ্যারোর যে এইটা আছে ঠিক ওই অ্যারোর মতো হয়ে যাচ্ছে লেগুলো, তার পাগুলো, ঠিক আছে। তাহলে নক নি হতে পারে, বো লেগস হতে পারে। তারপরে কি রিয়াকশন হচ্ছে, এই যে ক্যালসিয়াম তৈরি হচ্ছে না, ঠিক আছে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি হতে পারছে না, ভিটামিন ডি তৈরি হচ্ছে না, আমাদের যে কার্টিলেজিনাস যে অংশগুলো আছে বিশেষ করে রিবসের, সেই রিবসের কার্টিলেজিনগুলো হচ্ছে কি রিয়াকশনের কারণে ফুলে ফুলে যাবে, এটাকে বলা হয় রিকেটি রোজারি, ঠিক আছে, রিকেটি রোজারি। তারপরে কি হবে, ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোনগুলো হচ্ছে এরকম দেবে যাবে, ওটাকে বলা হয় ফ্রন্টাল বোসিং, মানে এরকম হয়ে যায় ফ্রাঙ্কেনস্টাইনের মতো স্টাইলে হয়ে যাবে, এটাকে বলা হয় ফ্রন্টাল বোসিং। তারপরে কি চেস্টে হচ্ছে চিকেন চেস্টে হবে। তারপরে কি স্কলিওসিস হতে পারে, ঠিক আছে। রিব কেজের এই পাশে হ্যারিসন সালকাস নামক একটা হচ্ছে ডিপ্রেশন দেখা যাবে, ছবি যদি দেখাতে পারতে একদম তাহলে ভালো হতো। হ্যারিসন সালকাস বলা হয় এটা, অর্থাৎ হচ্ছে রিব কেজের নিচে যে আছে একটা গ্রুবের মতো হচ্ছে চলে আসবে, এটাকে বলা হয় হ্যারিসন সালকাস। তাহলে রিকেটসের কি কি ফিচার, রিকেটস কেন হবে, রিকেটস বাচ্চাদের ক্ষেত্রে হবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে, কি কারণে, ইনঅ্যাডিকুয়েট এক্সপোজার টু দ্য সানলাইট অর ইনঅ্যাডিকুয়েট ডায়েট অফ দ্য ক্যালসিয়াম যদি হয় সেক্ষেত্রে হতে পারে। কি কি ফিচার আমরা পাবো, ফিচারের বাচ্চাদের যেটা হচ্ছে মুখ থেকে যদি শুরু করে ফ্রন্টাল বসিং পাওয়া যাবে, রিপসগুলো হচ্ছে যে কার্টিলেজগুলো আছে বোতামের মতো ফুলে ফুলে যাবে, দুই পাশে মনে হবে যাবে দুই পাশে বড় বড় বোতাম দেওয়া হচ্ছে যে কার্টিলেজগুলো আছে, ঠিক আছে, এটাকে বলা হয় রিকেটি রোজারি। রিকেটি তাহলে অস্টিওম্যালেশিয়া যেটা, তাহলে আমরা যেটা বলছিলাম আবার একটু যদি বলি, সেটা হচ্ছে রিকেটস হবে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে রিকেটস হবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে, রিকেটস হবে। রিকেটসে আমরা কী পাবো, কেন হবে, যদি সান এক্সপোজার কম থাকবে আর যদি হচ্ছে ডায়েটারি ক্যালসিয়াম কম থাকে সেক্ষেত্রে হতে পারে। ডায়েটারি ক্যালসিয়াম যদি কম হয় সেক্ষেত্রে হবে। তাহলে কি কি ফিচার পাবো আমরা, বলছি আমরা যে ফিচার যেটা পাবো সেটা বলছে, যেহেতু বোনসগুলো হচ্ছে প্রেশার পড়বে, বোনসের উপর প্রেশার পড়তেছে, সেহেতু কি হবে, বোনসগুলো বেঁকে যাবে। তাহলে বাইরের দিকে যদি বেঁকে যায় তাহলে এটাকে আমরা বলবো বো লেগ, আর যদি ভিতরের দিকে এরকম বেঁকে আসে তখন ওটা বলবো নক নি, দুটো নি একসাথে নক হচ্ছে, তাহলে নক নি বো লেগ। আরেকটা কি হচ্ছে বলছি যে রিবসের যে হচ্ছে কোস্টোকন্ডাল জাংশনগুলো আছে সেগুলো ইনফ্ল্যামেটরি রিয়াকশনের কারণে ফুলে ফুলে যাবে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি রিকেটি রোজারি, সেটার হতে পারে। আর এটা কি ফ্রন্টাল বোসিং, ফ্রন্টাল বোনটা একটা সামনের দিকে সেটা ফোলা ফোলা ভাব থাকবে, এটাকে হচ্ছে ফ্রন্টাল বোসিং বলে। ডেন্টাল হাইপারপ্লাসিয়া হতে পারে। আরেকটা কি হচ্ছে এবারে চেস্ট হচ্ছে চিকেন চেস্ট হতে পারে। আরেকটা হচ্ছে হ্যারিসন সালকাস, আমাদের রিবসের নিচে একটা গর্তের মতো তৈরি হয় সেটাকে বলা হয় হ্যারিসন সালকাস। তাহলে এগুলো হবে রিকেটসের ফিচার। অস্টিওম্যালেশিয়া অ্যাডাল্টস রিকেটস যেটা, সেটাকে আমরা বলি অস্টিওম্যালেশিয়া অকার্স কেন হবে, একই রকমভাবে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় অর্থাৎ সান এক্সপোজার যদি আমাদের কম থাকে, আর একটা যদি কিডনি সমস্যা থাকে, প্রলং কিডনি ডিজিজ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা জানি কিডনি হচ্ছে ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম তৈরি করে। কিডনি সমস্যা মানেই হচ্ছে ভিটামিন ডি অ্যাক্টিভ হতে পারতেছে না, অ্যাক্টিভ ভিটামিন ডি না হলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। সো প্রলং ড্যামেজ টু দ্য কিডনি যেটাকে বলা হয় রেনাল রিকেটস, এই কারণে হতে পারে। কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে অস্টিওম্যালেশিয়া, বেক পেইন বডিতে, যেটাকে আমরা বললাম হাড়মর্মর রোগ, ছোটোবেলা থেকে আমরা গল্প রূপকথার গল্প পড়ে রাখছি যে সারা গায়ে ব্যথা, সর্বাঙ্গে ব্যথা, সেরকম বেক পেইন থাকবে, টেন্ডারনেস থাকবে, মাসল এবং বোনসে চাপ দিলে ব্যথা থাকবে, মায়োপ্যাথি থাকবে, ঠিক আছে। তারপরে কি হবে, ওয়েল্ডিং গেইট, এক ধরনের স্পেশাল গেইট থাকবে, ঠিক আছে। যেমন হাঁসেরা হাঁটে, হাঁস যখন হাঁটে পা দুটো দূরে এরকম সরিয়ে এরকম করে হাঁটে, এটাকে বলা ওয়েল্ডিং গেট। এই ওয়েল্ডিং গেট হবে, যেহেতু মায়োপ্যাথি থাকবে সেই কারণে ওয়েল্ডিং গেট থাকবে অস্টিওম্যালেশিয়াতে, ঠিক আছে। তারপরে যেটা আমাদের এখনকার সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে অস্টিওপোরোসিস অর পোরাস বোন। পোরাস বোন মানে কি, বোন খেয়ে খেয়ে গেছে, ছিদ্র ছিদ্র হয়ে গেছে। যদি আমাদের পনির খাওয়ার অভ্যাস আছে কিনা তোমাদের জানি না, পনির ক্যালসিয়ামের খুব ভালো সোর্স। সে পনির যেমন ইঁদুরের টম অ্যান্ড জেরির গল্পেতে মানে ইয়াতে ক্যারেক্টারে তো আমরা সবাই দেখছি পনিরের পিছনে সারাক্ষণ জেরি লেগে থাকে। সো সেই যে পনিরের মধ্যে যেমন ছিদ্র 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 থাকে, ঠিক তেমনি ছিদ্র ছিদ্র হয়ে যায় বোনসের মধ্যে, এটাকে বলে পোরাস বোন অর osteoporosis. Osteoporosis characterized by loss of bone matrix and mineralized due to excessive bone resorption.
অ্যান্ড ডিক্রিজ বোন ফর্মেশন, অর্থাৎ বোন ডিসঅপশন বেশি হচ্ছে, বোন ফর্মেশন হচ্ছে না। এই কারণে বোনসটা কি হচ্ছে, খেয়ে যাচ্ছে, মানে ছিদ্রে খেয়ে ফেলছে, ছিদ্র হয়ে যাচ্ছে, প্রপার মিনারেলাইজেশন হচ্ছে না বলে এটাকে আমরা বলতেছি অস্টিওপোরোসিস। ঠিক আছে, কেন হবে? এই যে লস অফ ম্যাট্রিক্স হচ্ছে ডিউ টু কি করছে, স্বাভাবিকভাবে বোনসের হচ্ছে যে স্ট্রেংথ এবং আর্কিটেকচার সেটা কিন্তু নষ্ট করে ফেলতেছে, ফলে বোনস কি হবে, ফ্রেজাইল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যাচ্ছে। এটা ফিমেলদের কমন বেশি থাকে। কোন কোন বোন এফেক্ট হয় বেশি? ভার্টিব্রাল বোন এবং হচ্ছে হিপ বোন। ভার্টিব্রাল বোন এবং হিপ বোনগুলো কিন্তু অস্টিওপোরোসিসে সবচেয়ে বেশি এফেক্টেড হয়। ঠিক আছে, কী কী রিস্ক ফ্যাক্টর আছে অস্টিওপোরোসিস হওয়ার? এখনকার দিনে খুব বেশি, কারণ আমাদের লাইফ হচ্ছে সেডেন্টারি, আমরা হচ্ছে নড়াচড়া কম করছি। সো সেডেন্টারি লাইফস্টাইল যদি হয়, জেনেটিক ফ্যাক্টর অনেকে জেনেটিক্যালি থাকে। একটা হচ্ছে যদি কারো ওভারি খেলে, যে আমরা জানি হচ্ছে যে স্ট্রোজেন হরমোন বা এগুলো বোন মিনারেলাইজেশনের জন্য লাগে, এবং এই কারণে মেনোপজাল ওমন যত বয়স বাড়তে থাকে, যেহেতু হরমোন কম থাকে, বোন মিনারেলাইজেশন কম হয়ে তাদের কিন্তু অস্টিওপোরোসিসের রিস্ক বাড়তে থাকে। সেই কারণে যদি আর্লি ওভারেক্টমি করে ফেলা হয় অথবা আফটার মেনোপজে, তারপরে যেটা হয় এক্সেস স্মোকিং যদি কারো করার অভ্যাস থাকে, অ্যালকোহলিজম করার করতে থাকে। আরেকটা জরুরি, সেটা হচ্ছে এই যে স্টেরয়েড নিয়ে এত কথা হচ্ছে, ডেক্সা নিয়ে কথা হচ্ছে, করোনা ভাইরাসে ডেক্সা ইম্পর্টেন্ট, বা ডেক্সা সবসময় সব লেভেলে ইম্পর্টেন্ট না। আজকাল দোকানদারের কাছে গেলেই কেউ ব্যথা বেদনা বা কিছু নিয়ে গেলেই তারা হতে একটা স্টেরয়েড ধরায় দেয়, যেটা ডেক্সামিথাসন অথবা কর্টিকোস্টেরয়েড নামে। কিন্তু এই ডেক্সামিথাসন বা কর্টিকোস্টেরয়েড যেটা স্টেরয়েড, সেগুলো কিন্তু আমাদের প্রাথমিক একটা ভালো অনুভূতি দেয়, যেহেতু আমরা পড়বো এরপরে নেক্সট অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল হরমোনে আমরা পড়বো যে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনের মধ্যে যে কর্টিসল আছে সেটা আমাদের ইনফ্লামেশন কমায়, আমাদের হচ্ছে লাইফ হরমোন, এমার্জেন্সি হরমোন হিসেবে কাজ করতেছে, বহুবিধ কাজ করে। ফলে আমাদের কি হচ্ছে, একটা ফুরফুরে ভাবে একটা ভালো লাগা কাজ করে। কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ থাকে না, কারণ এটার সবচেয়ে বড় ব্যাড ইফেক্ট হচ্ছে এটা বোন মিনারেলাইজেশন কমিয়ে দেয়। ফলে যারা প্রলং এই যে দোকানদারদের কাছ থেকে গেলেই বলে ছোট্ট বড়ি ধরে দিই, ডেক্সামিথাসনের ছোট বড়ি খাওয়ার অভ্যাস থাকে অনেকে, যাদের একটু বয়স্ক নানি দাদি বা অন্য মা আছে যারা ব্যথায় ভোগে, তাদের কাছে দেখলে প্রায় দেখবে দোকানদারের কাছে দিলে ছোট ছোট এই ডেক্সা বা কর্টিকোস্টেরয়েড, এই স্টেরয়েড ধরিয়ে দেওয়া হয়, যেটা খেলে তার আপাতত ব্যথাটা কমে, কিন্তু আলটিমেটলি বোনস কিন্তু আরও খারাপ হয়ে যায়, কারণ বোন মিনারেলাইজেশন কমে যায়, রিস্ক হয়ে যায়। স্যার অস্টিওপোরোসিসের রিস্ক তার আরও বেড়ে যায়। সো প্রলং, অথবা কারো যদি কোনো ডিজিজ থাকে, যেমন হচ্ছে অ্যাজমাতে প্রলং হচ্ছে স্টেরয়েড অনেকে নিতে হতে পারে। সো প্রলং মেডিকেশন উইথ কর্টিকোস্টেরয়েড আর যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু অস্টিওপোরোসিসের রিস্ক থাকে। আর স্বাভাবিকভাবে যেমন কুশিং সিনড্রোম, এক্সেস কর্টিসল হলে সেক্ষেত্রে তো হবে হাইপোথাইরয়েডিজম, অ্যাক্রোমেগালি, হাইপোগোনাডিজম, এই সব কিছুতেও কিন্তু অস্টিওপোরোসিসের রিস্ক থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্যালসিয়াম হোমোস্টেসিস, প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন এবং ভিটামিন ডি, এই সব কিছু নিয়ে যে আমাদের আলোচনা, সে আলোচনা আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবে। পরবর্তী লেকচার নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।